যদিও এই খবরটি এখন গণমাধ্যমগুলোতে আমরা দেখছি না, অনলাইনগুলোতে, তবে সকাল এবং দুপুর পর্যন্ত বিভিন্ন নিউজ পোর্টালগুলোতে ছিল। সেটি হচ্ছে যে বিমানবন্দর সহ বেশ কিছু স্থাপনায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং জঙ্গি হামলা হতে পারে সে আশঙ্কা করা হচ্ছে সরকারের পক্ষ থেকে। আমরা দেখেছি এক ধরনের নিরাপত্তা ব্যবস্থা বাড়ানোর প্রক্রিয়ার মধ্যে আমাদের যেতে হয়েছে। শামসুল আলম লিটন, আপনাকে যদি শুরু করি, আবারও জঙ্গি হামলা অথবা বিশেষ স্থাপনাগুলোতে আমরা নিরাপত্তা ব্যবস্থা জোরদার, সংসদ ভবন, শাহবাগ, তারপর হচ্ছে বিমানবন্দর, এরকম বেশ কয়েকটি জায়গার কথা বিভিন্ন গণমাধ্যমগুলোতে আমরা দেখছি কম বেশি আসছে। আপনার দৃষ্টিতে কি মনে হচ্ছে, আবারও কি আমরা এই ধরনের কোনো হামলার আশঙ্কা সামনের দিনে করবার মতো পরিস্থিতি তৈরি হয়েছে? ধন্যবাদ। যে স্থাপনাগুলোর কথা বললেন আপনি, সেগুলো হচ্ছে কেপিআই, কি পয়েন্ট ইনস্টলেশন। একটা নেশনের প্রত্যেক দেশেরই এই কি পয়েন্ট ইনস্টলেশনগুলো থাকে, কিছু লিমিটেড, কিছু আনলিমিটেড, অথবা এটা চিহ্নিত করা থাকে। তো সেগুলো বিশেষ নজরদারিতে থাকবে, বিশেষ নিরাপত্তা থাকবে, এটাই স্বাভাবিক। এবং কখনো কখনো সেই নিরাপত্তা বাড়ানো হতে পারে। এমন সময় বাড়ানো হচ্ছে যখন 24 ঘন্টা আগে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নিজেই হামলার শিকার হয়েছেন। সুতরাং যে দেশটির নিরাপত্তা ব্যবস্থা সারা পৃথিবীর কাছে অনুসরণীয় এবং ট্রেনিং করে বিভিন্ন দেশে সেই নিরাপত্তা ব্যবস্থাটিকে তারা এক্সপোর্ট করে অথবা তারা এটাকে টেকনোলজি ট্রান্সফার করে, সেখানে তাদের প্রেসিডেন্টের অনুষ্ঠানের মধ্যেই কিভাবে বন্দুকধারী অথবা কিভাবে সশস্ত্র মানুষ প্রবেশ করে, এবং সেটি আবার আমাদের সাংবাদিকদের ব্যাপারে এক্সট্রা সেন্সিটিভিটি সবসময় থাকে। এবং এখানেই এইভাবেই আরেকটি অনুষ্ঠানে সিনিয়র রিগেন একসময় আক্রান্ত হয়েছিলেন। সো আমি মার্কিন যুক্তরাষ্ট্রের কথা বলছি এই কারণে, যেহেতু এই 24 ঘন্টার মধ্যে ঘটনা, তো সেটা হচ্ছে যে নিরাপত্তার উদ্বেগ একটা রাষ্ট্রের এবং সরকারের প্রধান কর্তব্য হচ্ছে নিরাপত্তার যে কোনো আশঙ্কাকে কঠোরভাবে মোকাবেলা করা, এবং সেই ক্ষেত্রে জনগণের অনেক ক্ষেত্রে অসুবিধা হলেও সেটা সরকারকে তার ব্যাপারে যথেষ্ট তথ্য জনগণকে সরবরাহ করতে হয়। সেজন্যই হয়তো আপনি যে খবরগুলোর কথা বলেছেন। তবে এইসব বিষয়ে যদি সেটি একাধিক দিন অব্যাহত থাকে অথবা সেই উদ্বেগের সঙ্গে ন্যাশনকে ইনভলভ করার প্রয়োজন হয়ে থাকে, যেহেতু মানুষকে ইনভলভ করলে রাষ্ট্রটা জনগণের এবং জনগণই রাষ্ট্রের নিরাপত্তা, জাতীয় নিরাপত্তা বলতে আমরা যা বুঝি সেটি হচ্ছে যে আসলে জনগণের নিজস্ব নিরাপত্তা। কারণ যে কোনো জায়গায় নিরাপত্তা বিঘ্নিত হলে সাধারণ মানুষ আক্রান্ত হবে, এবং সবচেয়ে বেশি হচ্ছে যে যারা খোলামেলা ঘুরে বেড়ায় অথবা বিশেষ পরিবহনে অথবা বুলেট ফ্রি গাড়িতে চলার যাদের যোগ্যতা অথবা সামর্থ্য নাই তারা বেশি। সুতরাং সাধারণ মানুষকে ইনফর্ম করা সরকারের দায়িত্ব। সুতরাং শুধুমাত্র প্রেস নোট দিয়ে নিরাপত্তা নিয়ে সবসময়ই হোম মিনিস্ট্রির এবং ইনফরমেশন মিনিস্ট্রির এই ব্যাপারগুলোতে বিশেষ মনোযোগ দেওয়া দরকার। এত শুধু তথ্য বিবরণীতে একটুখানি দিয়ে নয়, এবং সেখানে প্রয়োজনে পুলিশের একটা ব্রিফিং করা দরকার। তাহলে আর যে জঙ্গি হামলা তা তো শুধু না, শুধু যে কে জঙ্গি নয়, এটা কিন্তু যে কোনো হামলা থেকে বোঝার কোনো, পশ্চিমা একটা ইসলামোফোবিয়ার যুগে, অর্থাৎ 9/11-এর পর থেকে এটা একটা পৃথিবীর যে কোনো সন্ত্রাসী ঘটনাকে প্রথমেই বলে দেওয়া হতো ইসলামী জঙ্গিরা এটা করেছে, এবং পরবর্তীতে পশ্চিম লজ্জা পেয়ে গত কয়েক বছর থেকে এই শব্দটি, আমি অন্তত ইউরোপে বেশ কয়েকটি হামলা গত কয়েক বছর দেখেছি, সেখানে সঙ্গে সঙ্গে আর এই বদভ্যাসটি প্র্যাকটিস করে না। এবং আমাদের দেশেও সম্ভবত এটি একটি বদভ্যাসে পরিণত হয়েছে, কারণ সমাজে বিশৃঙ্খলা থাকবেই, নৈরাজ্য থাকবেই, কোথাও লিমিটেড কোথাও আনলিমিটেড। যেখানে আইনের শাসন আছে এবং মানুষ জানে, কোনো অপরাধী জানে যে আমাকে অবশ্যই আইনের আওতায় যেতে হবে। রাজনৈতিক অপরাধের প্রবণতা বিগত 1.5 দশকে ফ্যাসিবাদের সময় এত বেশি হয়ে গিয়েছিল, সেখানে মানুষ আইনের শাসনের কথা হয়তো ভুলেই গিয়েছিল। সেখানে সব ধরনের হামলাকেই জঙ্গিত্ব দিয়ে সেখানে রাজনৈতিক পরিস্থিতিকে মোকাবেলা করা হতো। ডেমোক্রেসির আমলে মানুষ এটা আশা করাটা সঙ্গত হবে না। সুতরাং সরকারকে আরও বেশি দায়িত্বশীল হয়ে এই যে জঙ্গি হামলার আশঙ্কাটি করা হচ্ছে, এটি যদি মিডিয়া থেকে করা হয়ে থাকে তাহলে আমি মনে করি, যেটা আমাদের অনেক দিনের অভ্যাসের কারণে এটা হয়ে যায়, আর যদি মিডিয়া থেকে না করা হয়ে থাকে, আমি এটা বিশ্বাস করতে চাই না সরকারি প্রেস নোটে জঙ্গি হামলার কোনো আশঙ্কা আছে। সরকারি প্রেস নোট ঠিক না, এটি বিবেচকের চেয়ারম্যান তিনি আজকে একটা সংবাদ সম্মেলন করেছেন, সেখানে তিনি বলেছেন যে পুলিশ সদর দপ্তরের চিঠি পাওয়ার পরেই দেশের 8টি বিমানবন্দরে কিন্তু এই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। হ্যাঁ, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ যারা তারা করেছে। এবং আমরা আসলে বিষয়টি একটু শহীদুল ইসলাম বাবুল আপনার কাছে আসতে চাই। এই চিঠির চালাচালির মধ্যেই আমরা জানি যে
গত মাসের দিকে কেরানীগঞ্জেও এরকম একটি ঘটনা ঘটেছে। একটা বাড়িতে বোমা বানাতে গিয়ে সেটি বিস্ফোরিত হয়েছে এবং সেখানে কয়েকজন আহত হয়ে এবং মারাও গেছেন। সেরকম খবর থেকেই বলা যায় গোয়েন্দা সংস্থা তদন্ত করে এখন গত কয়েকদিন ধরে এই কথাগুলো বারবারই আসছে যে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার একটি আশঙ্কা তারা মনে করছেন। আপনার কাছে জানতেই চাই যে শোনেন, এই সমস্যা তো শুধু বাংলাদেশে না, গোটা দুনিয়াব্যাপী এই সমস্যা আছে। খোদ মার্কিন মুলুকে আপনি দেখছেন, মানে সংঘাত, সহিংসতা, প্রতিনিয়ত স্কুলে গুলি, নানান ধরনের এই ধরনের সহিংসতার খবর পাওয়া যায়। আমাদের দেশে বড় কোনো জঙ্গি সংগঠনের তৎপরতা আমরা দেখি না। বেশ কিছু বিগত এই অন্তর্বর্তী সরকার আমলে তার আগে কিছু সাজানো হয়েছিল, যেটার চাইতে বেশি মানুষকে আতঙ্কিত করা হয়েছে বা জঙ্গি নাটক করা হয়েছে। সাম্প্রতিক সময়ে যেটা শুনলাম, সিটিটিসি, যেটা পুলিশের অ্যান্টি টেরোরিজম একটা ইউনিট, তারা এই তথ্যটা দিয়েছে যে বড় কোনো জঙ্গি না, ছোট ছোট গ্রুপ, স্লিপার সেল নামে তারা একটা মানে বিচ্ছিন্ন হামলা করবার মতো একটা মানে তৎপরতা বা খবর তাদের কাছে আছে, গোয়েন্দা তথ্যে তারা পেয়েছে। এবং এটা বেসিক্যালি যেটা সন্ত্রাসবাদের একটা নতুন রূপ, এই বাস্তবতা, যেটা যে উগ্র ধর্মীয় তত্ত্ব সরিয়ে দেওয়া, ভ্রান্ত তত্ত্ব সরিয়ে দেওয়া, এটা তাদের উদ্দেশ্য। এটা নিয়ে খুব বেশি অরিড হবার মতো কোনো ব্যাপার আছে কিনা আমি জানি না। তো দেখলাম তৎপর, হ্যাঁ সজাগ থাকা ভালো নিশ্চয়ই। আমরা সংসদেও দেখলাম তৎপরতা, কেপিআই-ভুক্ত প্রতিষ্ঠানগুলা যে পুলিশের অতিরিক্ত তৎপরতা আছে, নিশ্চয়ই তারা কোনো তথ্যের ভিত্তিতে, এখন তো আর ওই রাতের ভোটের আমল না, এখন একটা নির্বাচিত সরকার, এখানে হঠাৎ করে মেক করা বা উদ্ভট তথ্য দেওয়া বা তথ্য দেওয়া এটা কোনোভাবে তো কাম্য না। নিশ্চয়ই এর পেছনে কোনো সূত্র আছে বা কারণ আছে, গোয়েন্দা সংস্থারা একেবারে উড়িয়ে দেবেন এরকম মনে করি না। তো সজাগ থাকা ভালো। এবং আমাদের দেশ যেভাবে চলছে, অনেকদিন যাবত আমরা জঙ্গি কোনো তৎপরতা আমরা দেখি না। আমরা এটা খুবই একটা সর্বনাশা ব্যাপার হয়ে যায় একটা জাতি রাষ্ট্রের জন্য, আইন শৃঙ্খলা, উন্নয়ন, উৎপাদনের সব কিছুতেই অন্তরা হয়ে যাবে। একটা বিষয় হলো কি, যেখানে গণতন্ত্রের চর্চা থাকে, মুক্ত বুদ্ধি প্রকাশ করার পথ থাকে, সেখানে কিন্তু এটা হবার সুযোগ কম। উগ্রবাদিতা বা ধর্মান্ধতা এগুলো হবার সুযোগ কম। তারপরেও যে থাকবে না সেটা তো বলা যাবে না। তো সেই জন্যে আইন শৃঙ্খলা বাহিনী সজাগ আছে এবং আমরা সমস্ত রাজনৈতিক দল, পার্লামেন্টের বাইরে যারা আছি, কেউই এই ধর্মান্ধতাকে সমর্থন করবে না বা করে না বলে আমি বিশ্বাস করি। সেই জন্য এই মতাদর্শ বা ভ্রান্ত নীতি এখানে প্রসার হবার সুযোগ খুবই কম। না অবশ্যই, কিন্তু যখন এরকমভাবে গণমাধ্যমের সামনে বলা হয় যে বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনায় একটু বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার বিষয়টি, তখন সাধারণ মনেও কিন্তু এক ধরনের শঙ্কার জায়গাটি তৈরি হয়। সালাউদ্দিন আহমেদ, আপনি আছেন আমাদের সাথে। আপনার দৃষ্টিতে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত, যে কথাগুলো আসলে গত কয়েকদিন ধরে গণমাধ্যমে ঘুরপাক খাচ্ছে যে কোনো ধরনের আশঙ্কা বা নাশকতা হতে পারে, সেরকম অবস্থা আপনি দেখেন কিনা? প্রথমত হলো, আমি যেহেতু তুলে গত কয়েকদিন, বিষয়টা এরকম নয়, গতকালকের আগের দিন সতর্কতা জারি করা হয়েছে। এবং আমার কাছে যতদূর মনে হয়, সরকার যেহেতু অফিসিয়ালি অ্যানাউন্স করেছে, সুতরাং এটার ভ্যালিডিটি থাকাটা আমার কাছে মনে হয় স্বাভাবিক। সতর্কতার অংশ হিসেবে সরকার এটাতে যথাযথ পদক্ষেপগুলো গ্রহণ করেছে। আজকে যখন আমরা সংসদে ঢুকি, বাড়তি নিরাপত্তা আমরা দেখেছি, লক্ষ্য করেছি। এটা বাড়তি নিরাপত্তাটা বা সতর্কতাটা আমি দোষের কিছু মনে করি না, এটা যৌক্তিক। কোথাও থেকে সরকার বা গোয়েন্দা সংস্থা অথবা অন্য কোনো জায়গা থেকে যদি সিটিটিসি বা অ্যান্টি টেরোরিজম ইউনিট থেকে বলা হয়, সেটারও কোনো লিগ্যালিটি থাকতে পারে। তবে আমি একটা বিষয়ে সরকারকে আবেদন জানাবো, অনুরোধ করবো, সেটা হলো অতীতে দেশকে ভিন্ন দিকে ঘোরানোর জন্য অথবা চলমান যে প্রক্রিয়া এটাতে কিছুটা বাধাগ্রস্ত করার জন্য কিছু কিছু ক্ষেত্রে কোনো গোষ্ঠীকে, ব্যক্তিকে দোষারোপ করার জন্য, একটা আতঙ্ক তৈরি করার জন্য এই বিষয়গুলোকে ব্যবহার করা হয়েছে। এটা যাতে কখনোই কোনোভাবে না হয়, এটা আমাদের কামনা থাকবে, প্রত্যাশা থাকবে। আর সতর্কতা হিসেবে সবসময় এই ধরনের উদ্যোগগুলোকে আমরা স্বাগত জানাবো। আর এইটার একেবারে অস্তিত্ব নেই, এটাকেও আসলে অস্বীকার করার কোনো সুযোগ নেই বলে আমি মনে করি। আপনি মনে করেন, তবে যেটা বলছিলেন যে সতর্ক থাকাটা আসলে জরুরি, যাতে কোনো ধরনের নাশকতার ঘটনা না ঘটে। আলোচনার শুরুতে যেটি আসলে সালাউদ্দিন আহমেদ, আপনার কাছে একটি প্রশ্ন, সেটি হচ্ছে আজকে মাননীয় প্রধানমন্ত্রী একটি বক্তব্যে বলেছেন যে গণভোট এবং জুলাই সনদ নিয়ে বিভ্রান্ত
কারীদের প্রশ্রয় না দেওয়ার তিনি আহ্বান জানিয়েছেন এবং একই সাথে তিনি বলেছেন যে কিছু ব্যক্তি এবং রাজনৈতিক দল এখন গণভোটকে ভিন্ন পথে পরিচালিত করছে এবং দেশের মানুষকে বিভ্রান্ত করছে এবং করে সেটি বিশৃঙ্খলার একটি অবস্থা তৈরি করছে। বরাবরের মতোই কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বারবারই বলছেন যে গণভোট এবং একই সাথে জুলাই সনদ বাস্তবায়ন করবার প্রক্রিয়ার মধ্যে আছে বর্তমান সরকার, কিন্তু আপনারা কেন আসলে সেখানে আস্থা রাখতে পারছেন না? ধন্যবাদ আপনাকে। দেখুন, এটা নিয়ে বিস্তর আলোচনা দেশের মানুষ বিভিন্ন পর্যায়ে সংসদে আলোচিত হয়েছে। ইতিমধ্যে এই বিষয়গুলো দেশের মানুষের কাছে স্পষ্ট। জুলাই সনদ বাস্তবায়ন আর গণভোটের বাস্তবায়ন এই দুটোকে আমরা দুই ভাবে দেখছি। আমরা মনে করি জুলাই সনদ বাস্তবায়নের মধ্য দিয়ে গণভোটের যেই বাস্তবায়নের প্রক্রিয়া সেটা পূর্ণাঙ্গভাবে হয় না। জুলাই সনদে বর্তমান সরকার, প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবাই যেটা বলছেন, তারা ততটুকুই বাস্তবায়ন করবেন যেটা তাদের স্বার্থের সাথে সংশ্লিষ্ট। অর্থাৎ বর্তমান সরকার বলছেন যে জুলাই সনদে যে সকল ইস্যুতে তারা নোট অফ ডিসেন্ট দিয়েছে সেই নোট অফ ডিসেন্ট গুলো তারা বাস্তবায়ন করবেন না। আর বর্তমান সরকারের যে চিন্তাগুলো ছিল এই চিন্তাগুলো নোট অফ ডিসেন্ট হিসেবে দেওয়ার পরেও যখন গণভোট হয়েছে, গণভোটে কিন্তু নোট অফ ডিসেন্ট ছাড়া গণভোটের সিদ্ধান্তের আলোকে তারা গণভোটে অংশগ্রহণ করেছে। গণভোটে অংশগ্রহণ করার আগে তারা এই কথা বলেনি যে যেহেতু নোট অফ ডিসেন্ট ছাড়া এই ইস্যুগুলো এখানে আবার নিয়ে আসা হয়েছে, তারা না বলার কারণে দেশের মানুষ ধরেই নিয়েছে যে নোট অফ ডিসেন্ট তারা আগে দিলেও তারা নোট অফ ডিসেন্ট গুলো সহই সকল বিষয় তারা বাস্তবায়ন করবে বলে দেশের মানুষ মনে করে। সেজন্যই দেশের মানুষ তাদেরকে ভোট দিয়েছে। তারা যদি বলতো যে যেহেতু আমাদের নোট অফ ডিসেন্টকে উঠিয়ে দিয়ে সরকার গণভোটের অধ্যাদেশ এবং আদেশ জারি করেছে, সুতরাং আমরা এই গণভোটকে মানি না, গণভোটের রায়কে মানবো না, গণভোটের পক্ষে আমরা নই, এই কথা যদি তারা বলতো, তাহলে এখন তারা যে বলছে 51% ভোট পেয়েছে, এই ভোট পাইতো বলে আমরা মনে করি না। বরং গণভোটের পক্ষে 71% মানুষ রায় দিয়ে বুঝিয়ে দিয়েছে যে মানুষ নোট অফ ডিসেন্ট ছাড়াই সকল ইস্যুতে ঐক্যমত হয়ে জনগণের কাতারে এসে সরকার দল সবগুলো বাস্তবায়ন করবে, এটা মানুষ মনে করে। এই প্রত্যাশা থেকেই আমরা মনে করি এটা আমাদের দাবি যে আমাদের এই গণভোটের আলোকে যে সিদ্ধান্তগুলো, সকল সিদ্ধান্ত সরকার তাদের নোট অফ ডিসেন্ট নামক সরকারের ইচ্ছার আলোকে বাস্তবায়নের যে প্রক্রিয়া, এই প্রক্রিয়া থেকে বের হয়ে এসে জনগণের ইচ্ছার আলোকে গণভোটের রায়। আপনারা আসলে আস্থার সংকটটা কোথায় দেখতে পাচ্ছেন? কেন আপনারা বিশেষ এতক্ষণ যা বললাম না কেন আপনাদের ভেতরে এই কেন আপনাদের ভিতরে বিশ্বাসটা আসছে না? বারবারই তো সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে এখন মাত্র 2 মাস পার হয়েছে, সামনের দিনগুলোর ভিতর সংসদ অধিবেশন থেকে শুরু করে জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের যে রায়ের বিষয়টি সেটি তারা বাস্তবায়ন করবেন, কিন্তু আপনারা এখনই কেন হচ্ছে এই বিষয়ে বিরোধিতা করা শুরু করেছেন? সময় কেন দিচ্ছেন না? আসলে প্রথম কথা হলো, তিনি গণভোটের রায় বাস্তবায়ন করবেন এটা কোথাও বলেনি, তিনি না শুধু তার দলের কেউ বলেনি। এক, দ্বিতীয়ত হলো গণভোটকে তারা অবৈধ বলেছে, প্রতারণা বলেছে, বিগত সরকারের সবচেয়ে বড় প্রতারণা এটা বলেছে। অর্থাৎ গণভোটকে তারা মানে না, মানবে না, এইটাই তারা বলছে। গণভোটের অধ্যাদেশ তারা ল্যাপস করেছে, গণভোটের আদেশকে তারা আনুষ্ঠানিকভাবে সংসদে আইনমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ ঘোষণা করেছে। তার মানে হলো গণভোটের প্রক্রিয়া, গণভোটের আদেশ, গণভোটের অধ্যাদেশ, এই সবগুলোকে তারা অস্বীকার করছে, এটা মানবে না বলেই তারা অস্বীকার করেছে, করছে। এবং এই অধ্যাদেশকে ল্যাপস করার মধ্য দিয়ে আসলে গণভোটকেই তারা প্রশ্নবিদ্ধ করেছে। গণভোটটা আসলে কোন কার্যকরী উত্তরটি দিতেই পারি। শহীদুল ইসলাম বাবু, এটা আমি বলছি, এটাতে স্পষ্টই বোঝা যায় এটা আমাদের বিশ্বাসের অবিশ্বাসের কিছু না, এটা তাদের স্পষ্ট যে অবস্থান সেটা হলো গণভোটের বিপক্ষে। বিপক্ষে অবস্থান কিনা আমরা নিশ্চয়ই, আমাদের সাথে অতিথি আছেন, আমরা তার কাছ থেকে একটু সর্বশেষ একটু যুক্ত করে দেয়, সেটা হলো গণভোট যে তারা বাস্তবায়ন করতে চায় না সেটা প্রথম দিনেই তারা প্রমাণ করেছে গণপরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ না করে। ধন্যবাদ। শোনেন, আমি কি বলবো, মানে ডিম আগে না মুরগি আগে, সেই গল্পের মতো। আসলে সংস্কারটা তো মূল লক্ষ্য।
সংস্কার কিসের ভিত্তিতে হবে? জুলাই সনদ। গণভোট কিসের ভিত্তিতে হয়েছে? জুলাই সনদের ভিত্তিতে। তো জুলাই সনদটাকে আপনারা কেন অস্বীকার করেন? আগে এই প্রশ্নের উত্তর দেন। জুলাই সনদ যদি আপনি ওন করেন তাহলে তো কোনো প্রশ্ন নাই। জুলাই সনদ তো আমার মূল ভিত্তি, যার উপর ভিত্তি করে গণভোট হয়েছে। হ্যাঁ, কেয়ারটেকার সরকার, অন্তর্বর্তী সরকারের কেউ কেউ এখানে প্রতারণা করেছে, জোট চুরি করেছে, সকলেই বলছে, আইনবিদরা বলছে, দেশের সুশীল সমাজ বলছে, সবাই বলছে যে জুলাই সনদের সাথে এই যে এই কমিশন, মানে সংস্কার যে কমিশন, সেই কমিশনের লোকরা স্পষ্টত প্রতারণা করেছে। জুলাই সনদটা না গণভোটের 100%, আবার এটাও না গণভোট জুলাই সনদের 90% বা 10% না। ওই জায়গাটাই হলো শুভঙ্করের ফাঁকি। হ্যাঁ, এবং আপনি সংস্কার নিয়েও কোনো সন্দেহ অবিশ্বাস নাই, এবং জুলাই সনদে পরিষ্কার করে বলা আছে যে জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন হবে, এবং এটাও বলা আছে যে যেই সব জায়গায় নোট অফ ডিসেন্ট আছে সেটা যারা ম্যান্ডেট পাবে তারা বাস্তবায়ন করবে। আচ্ছা, অন্য প্রশ্ন আমি বলি, এই যে জুলাই সনদ তো জামাতে ইসলাম আমাদের বিরোধী দল মানে না, প্রথম থেকেই তারা ভঙ্গ করছে, নির্বাচনের আগে থেকেই। কিভাবে করছে? জুলাই সনদের 48 ধারায় ক্ষয়ে স্পষ্ট করে বলা আছে যে জুলাই সনদ পরবর্তী যে নির্বাচন, সেই নির্বাচনে 5% নারী মনোনয়ন দিতে হবে। জামাত 1%ও দেয় নাই, একজনকেও দেয় না। জুলাই সনদ ভঙ্গ কিনা আপনি বলেন? বিএনপিও 5% ভঙ্গ না, বিএনপি চেষ্টা করেছে, 3.5% দিয়েছে, 3.5% দিয়েছে। আপনি যদি একজন দিতেন, আপনি যদি সালাউদ্দিন আইয়ুবী, আপনি তো এটাকে টোটালি রিগ্রেট করেছেন। আপনি সেটা বলেন যে আপনি 5% দেন। আমরা 5% দেই নাই, এটা অসত্য না। আমরা চেষ্টা করেছি, আমাদের পর্যাপ্ত প্রার্থী হয়তো ওইভাবে যোগ্য প্রার্থী পাইনি আমরা। আচ্ছা, আপনি কি একজন যোগ্য প্রার্থী পাইলেন না? এটা কি জুলাই সনদের প্রতি চপেটাঘাত না? প্রথম জামাত এটা কিন্তু ভঙ্গ করেছে জুলাই সনদ, তার মানে এটা জাতির সাথে প্রতারণা। এখন আবার তারা সনদ, সংস্কার, গণভোট এটা নিয়ে তারা মায়া কান্না করতেছে। প্রথম দিন যারা জুলাই সনদ ভঙ্গ করলো নির্বাচনের আগে, তারা এখন জুলাই সনদ আর সংস্কারের জন্য মায়া কান্না করে। জুলাই সনদ স্বাক্ষরের পরে থেকে, প্লিজ আমার কথাটা আপনি পরিষ্কার করি, আমরা জুলাই সনদ, আরে বাবা, আমরা দক্ষিণ প্লাজায় যে জুলাই সনদ স্বাক্ষর করেছি, সেই জুলাই সনদের মধ্যে আছে যে জুলাই সনদ স্বাক্ষর পরবর্তী নির্বাচনে 5% এবং তৎপরবর্তী আরো 10% দিতে হবে। আপনি যে একজনও দিলেন না, এটা কি জুলাই সনদের অবমাননা না? বিএনপি অবমাননা করেছে, বিএনপি 3.5% দিয়েছে, 11 জনকে দিয়েছে, কিন্তু আপনি তো একজনও দেননি 300 আসনের মধ্যে। আপনার এনসিপিকে ধন্যবাদ যে তারা দিছে 2 জনকে, জামাত ইসলাম একজন প্রার্থীও দেয়নি। গোটা নারীদেরকে তারা কি অবমাননা করেছে, এবং এটা করে তারা জুলাই সনদ বাস্তবায়ন করতে চায়, যার যেখানে সুবিধা। জুলাই সনদ যতটুকু তাদের ভালো লাগবে ততটুকু তারা গ্রহণ করবে। সেই জন্যই আমরা বলেছিলাম যে গ্রহণ করেন, কোনো অসুবিধা নাই ওইখানে। তাহলে আমরা ওই যে যারা ম্যান্ডেট পাবে তারা এখানে তাদের কিছু স্বাধীনতা থাকবে, বা তারা তাদের মতো। আপনি তো সব জায়গায় অবজেকশন দেননি, আমিও সব জায়গায় অবজেকশন দেইনি, আমাদের কিছু কিছু মতামত দিয়েছি, ম্যাক্সিমাম আমরা একমত হয়েছি। তো আপনি সেই ভোটের মধ্যে গণভোটের কথা যে বলেন, হাই গণভোট, হ্যাঁ, এই গণভোটটা তো জুলাই সনদের ভিত্তিতে হয়েছে। তাহলে সেই গণভোটের মধ্যে আপনি স্পষ্ট একটা প্রশ্ন কেন করতে পারলেন না যে এটা তো আপনাদের এবং কমিশনের মানে নেক্সাস, আনহোলি নেক্সাস এখানে হয়েছে? কারণ বিগত সরকারের কমিশন এবং এই তারা ছিল একটা আনহোলি নেক্সাস, যেটা আলোচনা হয়েছে দিনের পর দিন, সমস্ত রাজনৈতিক দল বলে একটা পন্থা বের করছে, তার মধ্যে আপনি একটু দিয়ে দিলেন, গুল লাগাই দিলেন। হ্যাঁ, গণভোটে যে আপনি তো একটা প্রশ্ন করলেই পারতেন যে রাজনৈতিক দলগুলো আলোচনা করে যে সংস্কার প্রস্তাব উত্থাপন করেছে তার সাথে আপনি একমত না কিনা, সাথে যদি এতটুকু বলতেন যে নোট অফ ডিসেন্ট সহ, তাহলে তো আরো ক্লিয়ার। কি কারণে আপনি এই জায়গায় জালিয়াতি জোট চুরিটা করতে গেলেন? হ্যাঁ, বিএনপি তখন ভোট দিয়েছে হায়ের পক্ষে, এই কথাই আপনারা বলছেন এখন। বিএনপি যদি তখন ভোট না দিত তাহলে বাংলাদেশে নির্বাচন হইতো, গণতন্ত্র হইতো। যেই চক্রান্ত শুরু হয়েছে অনেক আগে থেকে, এবং এই সরকার, বিগত সরকারের যারা উপদেষ্টা তারাও বলেছে যে কি ডিবি স্টেটের একটা প্রক্রিয়া ছিল অনেক দিন ক্ষমতায় থাকবার, কোনোভাবে নির্বাচনটাকে বানচাল করা যায়, কিভাবে, কত উদ্দেশ্যে, এবং একটাই হয়েছিল বিএনপি যাতে এই নির্বাচন, এই গণভোট না মানে, তাহলে ইলেকশনটা বানচাল হয়ে যাবে, বাংলাদেশে অগণতান্ত্রিক প্রক্রিয়া দীর্ঘায়িত হবে। তো এখন বিএনপিকে ব্ল্যাকমেইল করে আপনারা এখন জুলাই সনদ মানেন না, আপনার গণভোট মানেন। আরে ভাই, গণভোটের পূর্ব বিজি তো জুলাই সনদ, সেটাকে কেন আপনি ধারণ করছেন না? সেটাকে কেন আপনি ছুঁড়ে ফেলে দিচ্ছেন এবং প্রথম থেকেই ফেলে দিচ্ছেন? এর উত্তর কি দিবেন আপনি? যে আপনারা যদি বলতে চান যে যাহা গণভোট তাহাই জুলাই সনদ, তাহলে গণভোটটা মেনে নেন, অসুবিধা নাই। আপনি জুলাই সনদ মানেন না কেন? অসুবিধা কি? এটা তো আপনি সই করেছেন, জুলাই সনদ তো আপনি সই করেছেন।
জুলাই সেই সনদ জন্য মানে না, এটা কোথায় বলা হয়েছে? এটা কোনো ডিবেটের ইস্যু না। দুই একটা জায়গায় পার্থক্য আছে গণভোটের জুলাই সাথে। সনদ মানে আমি না, বলি এই কথাটা সেই আপনি জায়গাটা কোথায় হলো বললেন? আপার হাউস। আপার জুলাই হাউস সনদ মানে না, এটা কোথায় ভোটের পেলেন? ভিত্তিতে হবে এটা নাকি আজকে আবার ওই সিটের নতুন এক ভিত্তিতে হবে, তথ্য দিতেছেন। এইটা নিয়ে তো মহাভারত অশুদ্ধ হয়ে যায় নাই। ওইটা জুলাই সনদের মধ্যে বলা আছে যারা ম্যান্ডেট পাবে তারা তাদের মতো করে সিদ্ধান্ত নিবে, এই স্বাধীনতা তাদের থাকবে। আপনি এখন ওইটা মানছেন না। হাই হোসেন গণভোট 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 আর জুলাই সনদের পার্থক্য কি? আপনি আগে জুলাই সনদ মানেন, ওইটা মানছেন না। আপনি কেন মানবেন না? আপনি ওইটা আপনি স্বাক্ষর করেছেন, ওয়াদা করেছেন জাতিকে সামনে রেখে। এই তথ্য কোথায় পেলেন? কে বলেছে? আপনারা তো প্রকাশ্যে বলছেন যে গণভোট অবৈধ। আমরা কি বলেছি জুলাই সনদ অবৈধ? তো জুলাই সনদ তো মানলেন না আপনি, বাতিল করেছেন সবার আগে তো গণভোট। আপনি ভঙ্গ করলেন। জুনাবাই না মানা আর জুলাই সনদ তো আপনি ভঙ্গ করলেন, না মানা বিসমিল্লাহ ভঙ্গ করছেন। জুলাই মানে বাস্তবায়ন প্রক্রিয়াই তো শুরু হলো না। আহা, আপনি বলেছেন যে- জুলাই তো আপনি- স্বাক্ষরের পরেই বাস্তবায়ন। আপনার- সমস্ত রাজনৈতিক দল মাননীয় স্বাক্ষরের পরেই তো বাস্তবায়ন শুরু হয়ে গেল। সেটা তো জুলাই সনদে লেখা আছে। সবাই বলছে যে ওইটা বলেন যে এটা ভুল হয়েছে আমাদের, বাস্তবায়ন ভবিষ্যতে করবো। মানবো। ভবিষ্যতে মানবো এই কথা বলতেছেন আপনারা। আপনারা আহা। বলতেছেন এই কথা। ভাই, জুলাই আপনারা সনদ তো আপনি জুলাই মানেননি, সনদ মানার চেষ্টাও করেননি, বরং জুলাই সনদকে আপনি উচ্ছিষ্ট হিসেবে আপনারাই ফেলে তো দিয়েছেন। বলতেছেন, বাবুল ভাই, যে আপনারা জুলাই সনদ বাস্তবায়ন শুরু করবেন। শুরু করার আগেই বলতেছেন যে আপনারা ভঙ্গ করেছেন। আরে ভাই, শুরু তো আমরা চেষ্টা করছি, এবং আরে আপনি আরো ভঙ্গ করেছেন। জুলাই সনদে লেখা আছে প্রথম ডেপুটি স্পিকার আপনারা দিবেন বিরোধী দল থেকে, আমরা প্রস্তাব দিয়েছি, আপনারা দেননি। আরে ভাই, জুলাই সনদ তো বিসমিল্লাহ থেকে আপনারা ছুঁড়ে ফেলে দিয়েছেন। আপনি এখন সংস্কারের কথা বলেন আর বিএনপি কে ব্র্যান্ডিং করেন, বিএনপি সংস্কার চায় না। এই ব্র্যান্ডিং তো ইলেকশন আগে থেকে আপনারা শুরু করেছেন। স্পষ্ট করে বলা আছে, জুলাই সনদে তো স্পষ্ট করে বলা আছে যে ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে হবে। সুতরাং জুলাই সনদ আপনি বাস্তবায়ন করেন, বাস্তবায়ন করলে তো আপনার প্রশ্ন আরে কি বাবা, হবে? আপনি রান্নার আগেই যদি আপনি খাওয়া শুরু করতে চান তাহলে কেমনি হবে? জুলাই সনদ বাস্তবায়ন তো প্রথম দিনই তো আমরা ডেপুটি স্পিকার চাইলাম, আপনি তো এটি দিলেন না। আপনারা বাস্তবায়ন শুরু তার করেন। আগে তো আপনারা ওই নারী সংসদ দিলেন না। জুলাই আপনারা প্রথম দিনই নির্বাচনের আগে যে নারী সংসদ দিবেন দেননি কেন? শপথ গ্রহণ একজনও কেন করে দেননি? এই আপনি প্রশ্ন বাস্তবায়নটা উত্তর শুরু দেন, করলেন না। সুনির্দিষ্টভাবে আপনি তো উত্তর দেন। গণপরিষদ- নারী সংসদ দিলেন না কেন? একজন আপনি কথা বারবার বলতেছেন, উত্তরটা একই দেন কথা না। বারবার আপনি বলতেছেন। এই গুজামিল দিচ্ছেন কেন? আপনি আর বিএনপি কে গুজামিল বলতেছেন নয়, জুলাই সনদ একেবারে ভঙ্গকারী, solid গণভোট ভঙ্গকারী। প্রক্রিয়া। আপনি যে ভাঙলেন সে তার উত্তর দেন। এত কষ্ট করে যে নির্বাচন করছেন, আপনি যদি সংসদ সদস্য হিসেবে শপথ আরে ভাই, নিতেন, নির্বাচনের আগে তো জুলাই সনদ, রাখতে পারতেন? ওইটা বলেন না কেন? জুলাই সনদ কেন মানছেন না? কে বলছে জুলাই সনদ মানছি না? নারী দেননি কেন? জুলাই সনদ মানছি না। আচ্ছা, আমি বের করবো জুলাই সনদের ধারা। জুলাই সনদ তো বাস্তবায়নই শুরু হচ্ছে না। আশ্চর্য ব্যাপার তো। জুলাই সনদ তো স্বাক্ষরের পরে বাস্তবায়ন, নির্বাচনের গেলে বাস্তবায়ন নাকি? এটা আশ্চর্য। বাস্তবায়ন তো আপনারাই তো বলতেছেন। আপনি জুলাই সনদটা পড়েন যে এরকম কোনো কথা না, এবং এটাও লেখা আছে কিছু আইনি ভিত্তিতে 1 থেকে 48 পর্যন্ত, আর কিছু সংবিধান সংস্কারের ভিত্তিতে বা পরিবর্তনের ভিত্তিতে। এইটাও পড়েন। আপনি জুলাই সনদটা আগে পড়েন। জুলাই সনদ যেদিন স্বাক্ষর করেছি তারপরের মুহূর্ত থেকে জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া আছে। জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নির্বাচন করার পরে, সংসদ হওয়ার পরে, সরকার হওয়ার পরে না। এটা ভুল তথ্য, ভুল ধারণা। আপনি জুলাই সনদটা পড়েন। বাবুল ভাই একটু বলেন, আজকে যে প্রধানমন্ত্রী বললো যে আমরা বাস্তবায়ন করব, এই কথা প্রধানমন্ত্রী কেন বললো? উনি কেন বললো না যে আমরা বাস্তবায়ন করা শুরু করে দিয়েছি? হ্যাঁ, শুরু তো হয়েইছে। বাকি যেগুলো আছে আপনাদের যে মৌলিক প্রস্তাব, জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া বিএনপি শুরু করেছে। শুরু করেছে নির্বাচনের মধ্য দিয়ে, নির্বাচনের নারী সদস্যদের মনোনয়নের মধ্য দিয়ে। আইনমন্ত্রী এই কথা বলে না, আপনি এই কথা কোথা থেকে বলতেছেন? বাস্তবায়ন শুরু করেছে। জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া চলছে, এবং সেটা শুরু হয়েছে নারী সংসদ সদস্যদের মনোনয়নের মধ্য দিয়ে। সেটা বিএনপি 100% করে নাই, কিন্তু বিএনপি চেষ্টা করেছে, 75% অ্যাচিভ করেছে। আপনি 0% করেছেন। এবং এনসিপি কে ধন্যবাদ, আপনার জোর তারা করেছে, তারা তাদের ক্রাইটেরিয়া ফুলফিল করেছে। জুলাই বাস্তবায়ন কোথেকে আসলো? এবং বাকি যে সমস্ত বিষয়গুলো আছে, এটা শোনেন, সব জুলাই সনদের সবকিছু একদিনে বাস্তবায়ন হবে না। এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া। এটা কিছু আইনি সংস্কারের ভিত্তিতে হবে, কিছু অর্ডারের মধ্য দিয়ে হবে। প্রেসিডেন্টের অর্ডার, অধ্যাদেশের মধ্য দিয়ে কিছু বাস্তবায়ন হয়ে যায়, কিছু সংসদের আইন পরিবর্তন করে হয়। সেই প্রক্রিয়া তো হয়েছে, অনেকগুলো বাস্তবায়ন হয়ে গেছে, অনেকগুলা। আপনারা 31 দফার 21 দফায় বলছেন যে কোনোভাবেই স্থানীয় সরকারের কোন জায়গায় দুইটা কারণ ব্যতীত প্রশাসক নিয়োগ দিবেন। আমরা এই যে সংসদে অনেকগুলো আইন করলাম, সালাউদ্দিন আমরা সংসদে সবাই মিলে যে এতগুলো আইন পাস করলাম, এটা কি জুলাই সনদের বাস্তবায়ন না? এটা তো আপনারাও ছিলেন, অনেকগুলো আপনারা হাতে তালি দিচ্ছেন, আবার অনেকগুলো চুপ ছিলেন। সেটা সংসদ শুরু হওয়ার পরে এইটাও তো জুলাই সনদের আলোকে
এই যে আইনগুলো হইলো, বিলগুলো আনলো, আপনার মনে হয় প্রশ্ন আছে আমাদের দুই জি, অতিথির আমি- কাছে। জি, তাহলে কি জুলাই সনদ বাস্তবায়ন শুরু হয় নাই? আপনি যে 21 দফাতে ভঙ্গ করলেন সেটার উত্তর তো দিলেন না। কিসের 21 দফা? আপনাদের যে 31 দফা, আপনারা যে 31 দফা অনেকগুলো ইস্যু নিয়ে হ্যাঁ, আমাদের হ্যাঁ, পয়েন্ট আমার আছে। ভেরি গুড। আমার একটু কিছু প্রশ্ন আছে। মিস্টার আইবি, মিস্টার আইবি, আমি একটু উপস্থাপিকার সহযোগিতা একটু প্রশ্ন করতে চাই আপনাকে। আমার মনে হয় যে আপনাদের দুই মাননীয় সংসদ সদস্য আইনসভা সদস্য, সুতরাং আপনাদের পার্লামেন্টে যেমন টাইম লিমিট আছে, টক শোতেও কিছু টাইম লিমিট অবশ্যই আছে। তা আমি আপনাদের দুজনের কাছে সেম প্রশ্ন করি, আপনারা কি ফিল করছেন যে 75 দিনের সংসদের পরে যে সংসদে পার্লামেন্টারি ডেমোক্রেসির কথা আমরা যেহেতু বলি, এবং ওয়েস্টমিনিস্টার হচ্ছে আমাদের মডেল, এখানে কিন্তু সংসদে শুধু যে সদস্য অনুসারে অনুপাত হবে সেটা নয়, সংসদের নানা রকমের তাৎপর্য আছে, নানা রকমের ইকুয়ালিটি আছে, আছে। তা আমি আস্থার সংকটের কথা বলবো, মানে জুলাইয়ে যে পরিবর্তনের কথা বলা হয়েছিল এবং জুলাইয়ের আগে পরে যে সমস্ত বিষয় নিয়ে রাজনৈতিক অঙ্গলে যে সমস্ত আলাপ আলোচনা হয়েছিল, এবং এর আগে ছাত্রদের যে দফাগুলো ছিল, যেই আলোকে আসলে এই অভ্যুত্থানটি অথবা বিপ্লবটি অথবা জনতার এই পরিবর্তন প্রক্রিয়াটি, এই আস্থার সংকটটা কি আপনারা এই 75 দিনের পরে দেখতে পাচ্ছেন কিনা? আমি মাননীয় সংসদ সদস্য আমাদের শহীদুল ইসলাম বাবুল, তুখোড় ছাত্রনেতা, সেই 90-এর আন্দোলন থেকে শুরু করে আপনারা কিন্তু গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, এবং গণতন্ত্রের কতগুলো নর্মস অ্যান্ড ভ্যালুজ আছে, সেখানে আস্থা কিন্তু থাকতে হবে। এবং আপনারা কিসের জন্য আইনসভায় গিয়েছেন এটা কিন্তু জাতি এবং আমরা আমাদের এই অনুষ্ঠান যারা দেখছে তারা সবাই আপনাদেরকে বিপুলভাবে ভোট দিয়েছে, এবং আপনারা আপনাদের জনগণের প্রত্যাশা পূরণ করুন, এবং অবশ্যই দলের প্রত্যাশা এবং দলের অঙ্গীকার আগে। তো আমি আস্থার সংকটের ক্ষেত্রে যদি অনুভব করছেন কিনা, আর যদি করে থাকেন তাহলে সরকারি দলের পক্ষ থেকে অথবা বিরোধী দলের পক্ষ থেকে আমরা দেখেছি যে ন্যাশনাল ইস্যুগুলোতে একটা সর্বদলীয় কমিটি হয়, বিশেষ অধিবেশন হয়, এবং এখানে কিন্তু আমরা কিন্তু গত 75 দিনে একটা আস্থার সংকট দেখতে পাচ্ছি। এবং সবচেয়ে গুরুতর হচ্ছে যে ব্যাপারটি এসছে আজকে যশোরে প্রধানমন্ত্রী যে জনসভাটি, সম্ভবত প্রধানমন্ত্রী হিসেবে ঢাকার বাইরে এটা প্রথম কোনো জনসভা, আমি যদি ভুল না করে থাকি, সেখানে তিনি হরতালের আশঙ্কার কথা বলেছেন। এবং হরতালের প্রশ্ন আসছে কেন, জামাত ইসলাম কি বিরোধী দল হিসেবে হরতালের কথা উল্লেখ করেছে কিনা সেটা জামাতের এমপিকে বলবো, কিন্তু আস্থার সংকটের ব্যাপারে আপনাদের দুইজনের পয়েন্টটা কি, এবং আপনারা ন্যাশনকে আপনারা কিভাবে আশ্বস্ত করবেন যে আইনসভা হিসেবে আপনারা আপনাদের দায়িত্ব পালন করছেন, বড় ধরনের ইস্যুকে নিয়ে আপনারা কোনো কনসালটেশন সেশনের জন্য প্রস্তাব করছেন কিনা? আমি বলবো আগে, অবশ্যই। না, আস্থার সংকট হবে না। আমি মনে করছি পার্লামেন্টারি ডেমোক্রেসির এটা একটা সৌন্দর্য আছে, এই যে আমরা ডিবেট করলাম, একজনকে আরেকজনকে গালাগালি করি নাই, যুক্তি দিয়েছি, তথ্য দিয়েছি, এটা দিয়েই আমরা নিজেদের যুক্তিটা প্রতিষ্ঠা করবার চেষ্টা করেছি। এইটা একটা সুস্থ গণতন্ত্রের ধারা। কিন্তু পার্লামেন্টে যেটা হয়েছে এখন পর্যন্ত, পার্লামেন্টারি ডেমোক্রেসিতে কিন্তু এটা খুবই স্বাভাবিক ব্যাপার। পার্লামেন্টারি ডেমোক্রেসি এর চাইতে উত্তপ্ত পরিস্থিতি হয়, হাতাহাতি মারামারিও হয়ে যায়। আলহামদুলিল্লাহ আমাদের এখানে সেরকম হয়নি। আমাদের সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন, হ্যাঁ, আমাদের জুনিয়রদের মধ্যে বা অন্যদের মধ্যে বাতচিত হয়ে যায়, বা পাল্টা বক্তৃতা হয়ে যায়, আবার আমাদের সিনিয়ররা সেটা আমাদের সংযত করেন। এটা আমরা দীর্ঘকাল যাবত এই প্র্যাকটিস দেখেছি। এটা গণতন্ত্রের একটা সৌন্দর্য। আর মূল যে এইটা কোনো ইস্যু হবে না এই কারণে, আলটিমেটলি ইস্যু হবে না এই কারণে আমার মনে হয় না এখন যে বাস্তবতাটা আছে, যেমন অনেক পজিটিভ দিকও কিন্তু আছে। যেমন বিরোধী দল থেকে প্রস্তাব দেওয়া হয়েছে যে জ্বালানি যে ক্রাইসিস হয়েছিল সর্বদলীয় একটা কমিটি করবার জন্য, একবার সাথে সাথে প্রধানমন্ত্রী সেটা ওন করেছেন, কমিটি হয়েছে, আলোচনা হচ্ছে। সেটা আমি বিশ্বাস করি যে এটা একটা ভালো উদ্যোগ, ভালো দিক। সেরকম আমাদের জাতীয় সংকট নিয়ে যদি কোনো প্রশ্ন আসে বা কোনো দ্বিধা থাকে, সেই বিষয়গুলো আমরা পরস্পরভাবে আলোচনা করে আমরা শেষ করে ফেলতে পারবো। এর মধ্যে দিয়ে ডিবেট, নিজেদের মতাদর্শ, নিজেদের চিন্তা সবাই পেশ করতে চাইবে, স্বাভাবিক। যে ইস্যুটা নিয়ে মানে তোলা হচ্ছে জুলাই সনদ বা সংস্কার এবং গণভোট, এই জায়গাটা একটা মাত্র জায়গা গণভোট বা জুলাই সনদ আমরাও মানি, আমার ধারণা তারাও মানে, যদিও প্রথম থেকে মানে নাই। জুলাই সনদের ভিত্তিতেই গণভোট হয়েছে। গণভোট আর জুলাই সনদের ভিতরে খুব সামান্য পার্থক্য কতটুকু মেজর, যে জায়গাটা সেটা হলো আপনার আপার হাউস হবে, এই বিষয়ে সবাই একমত, হ্যাঁ, এবং 100 সদস্যের আপার হওয়া যাবে, এই বিষয়ে সব রাজনৈতিক দল একমত হয়েছে। এখন বলা হচ্ছে যে প্রক্রিয়াটা কি, প্রাপ্ত ভোটের ভিত্তিতে হবে নাকি এমপি রেশিও অনুযায়ী হবে দলের, ওই জায়গাটা। এই জায়গাটা টোটাল সংস্কারের যে প্রস্তাব এবং জুলাই সনদ, শুধুমাত্র ওই একটা ইস্যু দিয়ে মাঠ গরম করার প্রচেষ্টা, এটা সফল হবে বলে মনে। এটা কেয়ারটেকার সরকারের কোনো ইস্যু না বা ভিন্ন কোনো ইস্যু না, একটা নতুন ইস্যু এবং সেটেলড ইস্যু, এবং যে ইস্যুটা তার মধ্যে 70% বা 60% সেটেল,
শুধুমাত্র আপার হাউস। তাহলে জামাতের এই ব্যাপারে বক্তব্য কি? জামাতের ওই জায়গাটাই আমার ধারণা জুলাই সনদ আর আসলে কি settled? মানে জামাত ইসলাম না, মনে করে সেটেলটা কি, সেটেলটা তো আপার হাউস নিয়ে সেটেল। হ্যাঁ, তার মানে কি একটা জিনিস এক যদি আপনি ধরেন তার 50 হলো আপার হাউস হবে কি হবে না এটা, এবং আর 50 হলো গঠনের প্রক্রিয়াটা, ওই 50-এর মধ্যে দ্বিমত আছি। তাছাড়া তো আমি দ্বিমতের জায়গা খুব একটা আমি দেখছি না। সুতরাং এই ইস্যু নিয়ে মাঠ গরম করার প্রচেষ্টা এটা বিফল। এটা হতে পারে যে গরম করার চেষ্টা প্রিম্যাচিউরড হয়ে যায়, এটা অনেকে বলতেছে যে কি পতন ত্বরান্বিত হয়ে যায়, আবার গণ অভ্যুত্থান হয়ে যাবে। ওই যে শিবিরের 2 ছেলে দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে যায় হুঙ্কার দিয়ে ফেসবুকে স্টেটমেন্ট দিয়ে ইসে আসো, রাজুতে আসো, শাহবাগে আসো, আমরা থানায় যাইতেছি আসো, একজনও গেল না। হ্যাঁ, তারপর একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলো, আবার আমাদের ছাত্রদলের ছেলেরা তাদেরকে যেভাবে ঢাল দিয়ে ওই জুমা মেয়েটাকে আবার বাইরে বলতেছে ছাত্রদল পালানোর পথ খুঁজে পাবে না। এই যে এইগুলা সামগ্রিক বিষয়, এগুলো এই আন্দোলন। আবার কেউ কেউ বলতেছে দেখলাম হুঙ্কার দিতেছে প্রেস ক্লাবের থেকে, এই আমার সাথে কুস্তি করতে আসেন। কুস্তি মিনিং কি ডিবেট করতে আসেন, কেউ পারবেন না। আমার সাথে শিশির মনিরের সাথে একজনও নাই। আরে বাবা, এখন কি এমপিরে কুস্তি করতে যাবে ওইখানে শাহবাগে? তাদের তো একটা জায়গা আছে, এর জন্য তো প্রি কোয়ালিফাই। যেমন সালাউদ্দিনের সাথে আমি ডিবেট করতে পারি, জায়গাও আছে, পার্লামেন্ট আছে। এখন আমার যদি কেউ আসেন, আপনি প্রেস ক্লাব আসেন, শাহবাগে আসেন, টিএসসিতে আসেন, রাজুতে আসেন, আপনার লগে ডিবেট করবো, আপনার লগে কুস্তি করবো, এর জন্য তো প্রি কোয়ালিফাই লাগে। যারা মাঠ গরম করতেছে এরকম কিছু ছাড়িয়ে দেওয়া হয়েছে বিরোধীদের পক্ষ থেকে। হ্যাঁ, পার্লামেন্টে তো সেই রকম, আমি বলি পার্লামেন্টে সেই রকম আসলে ডিবেট করার মতো বিরোধী দলে শর্টেজ আছে, এটা বাস্তবতা। তারা ভুলভাল করছে বা যুক্তি দেওয়ার, তথ্য দেওয়ার, আইন দেওয়ার এরকম খুব কম আছে, বেশ কয়েকজন আছে, খুব কম আছে তুলনামূলক। তারা ওই কথায় কথায় যেখানে পয়েন্ট অফ অর্ডার দাঁড়ায় যাইতেছে, কথায় কথায় হাত তুলতেছে, বলতেছে এই বিলের বিরোধিতা করবো, স্পিকার বলতেছে বিলি নাই। আবার কেউ কেউ বলতেছে, আমরা নিশ্চয়ই সালাউদ্দিন আপনার কাছ থেকে নিশ্চয়ই এই প্রশ্নগুলোর উত্তর পাবো আশা করি। জি জি, বাবুল ভাইয়ের কথা শেষ হলে শুরু করবো। না না না, এখন সালাউদ্দিন আয়নের টার্ম আমি শেষ করে দিচ্ছি। জি জি, শুক্রিয়া। আমি প্রথম হলো প্রশ্ন ছিল আসলে আস্থার সংকটটা আসে কিনা। দেখেন, আমরা কোন কারণে এই ফেসিবাদের বিরুদ্ধে আমরা মাঠে নেমেছিলাম, আমাদের ভাইরা কেন শাহাদাত বরণ করেছে। আমরা চাই না দেশে আবার স্বৈরতন্ত্র ফিরে আসুক, কিন্তু আমরা দেখছি সব জায়গায় স্বৈরতন্ত্র কায়েমের একটা একেবারে আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়েছে। আপনি যেই প্রক্রিয়ায় বাংলাদেশ ব্যাংকে গভর্নর নিয়োগ হয়েছে, এটা কোন প্রক্রিয়া, এটা স্বৈরতন্ত্র ছাড়া এইটা কোনো প্রক্রিয়ার মধ্যে হিসাবে আপনি মিলাইতে পারবেন না। আপনি ক্রিকেট বোর্ডকে যেই প্রক্রিয়ায় একেবারে পারিবারিককরণ করা হয়েছে, এটাকে আপনি কোন প্রক্রিয়ায় কি হিসাবে স্বৈরতন্ত্রের বাইরে ধরবেন? আগের যে মডেল, এই মডেলের বাইরে ভিন্ন কিছু বলে আছে বলে আপনি মনে করতে পারবেন না। যে প্রক্রিয়া জেলা পরিষদ গুলো দখল করা হয়েছে, এই দখলগুলো কোনো হিসাবে, আমি কিন্তু পার্লামেন্টের প্রশ্নটা করেছি, পার্লামেন্টের প্রশ্ন, পার্লামেন্টে আস্থার সংকট। আমি একটু শেষ করি ভাই, আপনি কথা বলার সুযোগ পাই, আপনি বড় ভাই নিশ্চয়ই কথা বলবেন। না, আপনি যদি এক্সিকিউটিভের যদি সবকিছু নিয়ে আলোচনা করেন, তাহলে আমার প্রশ্নের উত্তরটা আপনি আর সময়ের অভাবে হয়তো দিতে পারবেন না। জি জি, আস্থার সংকট ইন পার্লামেন্ট। একটু শেষ করি। আমি বলি যে মূল ক্রাইসিসটা ছিল এই স্বৈরতন্ত্র যাতে ফিরে না আসে। বাট এরকম জেলা পরিষদ বলেন, এরকম সিটি কর্পোরেশন বলেন, সব জায়গায় একেবারে কোনো হিসাব নিকাশ ছাড়া নিজেদের লোক দিয়ে স্বৈরতন্ত্রের প্রক্রিয়ায় তাদেরকে বসানো হয়েছে। এটা একেবারে স্বৈরতন্ত্রের আগের মডেলটাকে রিপ্লেস করার একটা প্রক্রিয়া। এবার আসেন সংসদের বিল উত্থাপন করা হয়েছে, সেখানে বিশেষ কমিটি হয়েছে আর কার্যনির্বাহী কমিটির বৈঠক হয়েছে। 2 বৈঠকেই সিদ্ধান্ত হয়েছে 133টা বিল উত্থাপিত হবে, কম বেশি আলোচনা হবে, তারপরে এটা কোনটা ল্যাপস হবে কোনটা ল্যাপস না হবে সেটা সিদ্ধান্ত হবে। কিন্তু যেগুলো সরকারের এখন সদিচ্ছা নাই উত্থাপন করার, সেগুলো ল্যাপস প্রক্রিয়ার মধ্যে উত্থাপন করে আলোচনা ছাড়াই সেগুলো শেষ করে দেওয়া হয়েছে। এগুলো নিয়ে বিরোধী দলের পক্ষ থেকে নোটিশ দেওয়া হয়েছে, বিরোধী দলের পক্ষ থেকে দাঁড়িয়ে পয়েন্ট অফ অর্ডারের কথা বলা হয়েছে, কিন্তু কোনো ধরনের আলোচনার সুযোগ দেওয়া হয়নি। এই জায়গাটাতে আস্থা কোন জায়গায় সংকটটা তৈরি হচ্ছে? যেহেতু সিদ্ধান্ত হয়েছিল কার্যনির্বাহী কমিটির বৈঠকে, সিদ্ধান্তটাকে বাস্তবায়নের জন্য তখন মাননীয় স্পিকার রুলিং দিয়েছিল যে অবশ্যই আলোচনা হবে, তারপরে সেখানে আপনারা চাইলে কথা বলতে পারবেন। সেই মিটিংও কথা বলতে সুযোগ দেওয়া হয়নি। পরবর্তীতে সংসদও এই বিষয়ে কথা না হয়ে শুধু বলা হয়েছে এগুলো ল্যাপস আকারে, পরবর্তীতে আমরা আরো বিশেষ আলোচনা করে এগুলো উত্থাপন করব, এভাবে শেষ করে দিয়েছে। এর মধ্যে দেখেন মেজর যেই সলিউশন গুলো বাংলাদেশে এই মুহূর্তে হওয়া দরকার ছিল, যদি গত স্বৈর শাসক বলেন, ফেসিবাদ বলেন, তার কোন ক্রিয়াটাকে মানুষ খুব বেশি রিয়েক্ট করে বা ইফেক্ট করে, সেটার মধ্যে 1 নম্বর হবে গুম।
অথচ গুম কমিশনের এই অধ্যাদেশটাকে লেফট করে দেওয়া হয়েছে। কোন জিনিসটা, সরকারের কোন অঙ্গটা সবচেয়ে বেশি গত আন্দোলনে বাংলাদেশকে এফেক্ট করেছে, প্রশ্নবিদ্ধ করেছে, সেটা হলো পুলিশ। পুলিশ মারাত্মকভাবে নিজের এফেক্টেড হয়েছে, জাতিকে এফেক্ট করেছে। সে পুলিশ সংস্কার কমিশনটাকে লেফট করে দেওয়া হয়েছে। বাংলাদেশের সবচেয়ে ক্রাইসিস যে জিনিসটাতে ছিল সেটা হলো মানবাধিকার, মানবাধিকার কমিশনকে ল্যাপস করে দেওয়া হয়েছে। এই যে ধরে ধরে যেগুলোতে আসলে সংস্কার হওয়া দরকার, যেগুলোতে মানুষের আস্থার জায়গাটা তৈরি হওয়া দরকার, সেই জায়গাতে একটা অনাস্থা এখন পর্যন্ত রেখে দেওয়া হয়েছে। এটাই হলো অনাস্থা তৈরির একটা জায়গা। আপনি এটাকে বেমালুম অস্বীকার করে নানাভাবে দিতে পারবেন, কিন্তু যতক্ষণ না আপনি এই কাজগুলো করে হাতে কলমে দেখাইতে পারবেন, ততক্ষণ আপনি আস্থার জায়গায় আসলে ফিরে আসতে পারবেন না। হ্যাঁ, এরপরেও আমি বাবুল ভাইয়ের সুর ধরেই বলতে চাই যে আমাদের সংসদে আলহামদুলিল্লাহ বেশ কিছু ইস্যুতে সরকার দল এবং বিরোধী দল ঐক্যমত হয়েছে। নিজেদের মধ্যে তীব্র আস্থার সংকট আছে, এটা বলা যায় না। আস্থার সংকটের জায়গাটাতে কোথাও কোথাও কোনো ক্ষেত্রে সরকার দল গরিমসি করে হলেও এই জায়গায় এসেছে। এই যে আজকে বিদ্যুৎ বলেন, জ্বালানি সংকট নিয়ে বলেন, সরকার পক্ষ বিরোধী দলের প্রস্তাবের প্রেক্ষিতে কমিটি গঠন করেছে। এটা 7টা নোটিশ দেওয়ার পর করেছে, এবং সরকার প্রথম নোটিশের প্রেক্ষিতে 300 বিধিতে বক্তব্য দিয়েছে জ্বালানির কোনো সংকট নাই। এমনকি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী দাঁড়িয়ে ধরে ধরে বলেছেন লাইনগুলো কৃত্রিম তৈরি, কোথাও বিদ্যুতের মূল্য বৃদ্ধি করা হয় নাই, দ্রব্য মূল্য বৃদ্ধি পায় নাই, দেশের মানুষের মধ্যে কোনো অস্বস্তি নাই। কিন্তু পরে যখন এটা একেবারে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, পরীক্ষা চলে আসছে, 10 ঘন্টা 12 ঘন্টা লোডশেডিং হচ্ছে, যখন দেখছে যে দ্রব্যমূল্যের দাম হু করে বাড়ছে, মানুষের লাইন বৃদ্ধি পাচ্ছে, জায়গায় জায়গায় দুর্ঘটনা ঘটছে, তেলের পাম্পে গিয়ে ট্রাক ড্রাইভারকে আহত হতে হচ্ছে, ট্রাকের কন্ট্রাক্টরকে শহীদ হতে হয়েছে, ম্যানেজারকে মৃত্যুর মুখে পড়তে হয়েছে, পারস্পরিক দ্বন্দ্ব তৈরি হচ্ছে, তখন তারা গিয়ে বাধ্য হয়ে এই জায়গাতে মানে এটা ঠিক আছে। এই বিষয়ে আমার মনে হয় আপনি আস্থার সংকটের কথাটাই, আপনি আস্থার সংকটটাই আস্থার ব্যাপারটা নিয়ে আপনি বিস্তারিত আলোচনা করছেন। কিন্তু আমি যেটা আপনাকে বলছি, যেহেতু সংসদে সরকার এবং বিরোধী দল যে পার্লামেন্টারি সিস্টেমে আর কি, হ্যাঁ, তো আপনার আস্থার সংকটকে এত এলাবোরেট না করে আপনি 3টা লাইনেও বলতে পারতেন, কিন্তু আপনি বিস্তারিত বলছেন যেহেতু এটা আমাদের আসলে আমরা আমাদের যে ডেমোক্রেটিক ভ্যালুজ অ্যান্ড নর্মস। এবং আপনি এখানে আপনার যে বিএনপি দলীয় সংসদ সদস্য উনি কিন্তু বলেছেন যে সংসদ গরম না করে রাজপথ গরম করা হচ্ছে। অর্থাৎ এই আস্থার সংকট গুটানোর ইস্যুতে, যখন ন্যাশনাল ইস্যুতে যখন কোনো ডিফারেন্স ক্রিয়েট হয়, তখন সংসদীয় ব্যবস্থায় সর্বদলীয় কমিটি করতে হয়, প্রয়োজনে একটা অধিবেশন করতে হয়, প্রয়োজনে আরও কিছু করতে হয়। সেই প্রশ্নে আপনার উত্তরটা কি হবে? উনি যে বলছেন সংসদ গরম না করে রাজপথ গরম করছেন সে ব্যাপারে, এবং ইভেন আজকে প্রধানমন্ত্রী হরতাল শব্দটা ব্যবহার করেছেন, তার মানে এই আশঙ্কার কথাও কেন পাবলিক ডোমেনে আসছে? বিরোধী দলের দায়িত্বশীল বক্তব্যের অংশ হিসেবে এটা কি মনে হয়? আমরা সংসদে আজকে এই কথাটা বলেছি যে বিগত সরকারের ফেসিবাদের যিনি মূল জায়গায় ছিলেন, সেই চেয়ারটাকে যারা যে গোষ্ঠী বাংলাদেশের বিরুদ্ধে দাঁড় করিয়েছিল, বর্তমান প্রধানমন্ত্রীকেও তারাই আবার সেদিকে গাইড করার চেষ্টা করছে। তা না হলে আসলে এইভাবে মানে গণভোটটাকে একেবারে অস্বীকার করে এই রাস্তায় মাননীয় প্রধানমন্ত্রী নামতেন না। এটা আমরা বলবোই। আমরা জানি না কোথা থেকে কিভাবে হরতালের প্রসঙ্গ আসলো, কেন করে আসলো। জামাত ইসলামী কোনো বক্তব্যে কোথাও হরতালের কথা, এই ধরনের কর্মসূচির কথা আশ্বাসও দেননি, কথাও বলেননি, মানুষের কাছে এটা তুলেও ধরেননি। জামাত ইসলামী জনগণের কথাগুলো জনগণের ভাষায়, জন আকাঙ্ক্ষার জায়গা থেকে যেখানে কর্মসূচি পালন করেন, জনগণকে নিয়ে জনগণের সামনে বলে থাকেন। জনগণকে নিয়ে কর্মসূচি পালন করা তো গণতন্ত্রের বাইরের কোনো কর্মসূচি না, এটা যৌক্তিক এবং এটাই উচিত। আর জামাত ইসলামীর সকল জনশক্তি নেতৃবৃন্দ সব তো সংসদে যায়নি, বাকি নেতৃবৃন্দ তাদের জায়গা থেকে কর্মসূচিগুলো পালন করছে। জামাত ইসলামী গণতন্ত্রের প্রক্রিয়ায় পালন করছে। সুতরাং মাননীয় প্রধানমন্ত্রী যে কথা বলেছেন তার কথার সোর্স তিনি নিশ্চয়ই মেনটেন করছেন, আশা করি এটা মানে উনি পরবর্তীতে ব্যাখ্যা করবেন কোনো একটা ফরম্যাটে। কিন্তু জামাত ইসলামের পক্ষ থেকে এই ধরনের কোনো কর্মসূচির কথা বলা হয়নি। তবে হ্যাঁ, জামাত ইসলামী চায় হলো এই যে আমি বলেছি স্বৈরতন্ত্র আর ফিরে না আসুক। জামাত ইসলামী চায় হলো নির্বাচন আসলে মানুষ মনে করুক যে আমি আমার ভোটটা দিতে পারবো। জামাত ইসলামী চায় হলো যে পুলিশের অনাস্থা তৈরি হয়েছে, এই অনাস্থা আবার ফিরে আসবে। জামাত ইসলামী চায় হলো এই আয়না গড় আবার আসবে না। জামাত ইসলামী চায় হলো এই যে মব করে না, কিন্তু সরকার তো এই বিষয়গুলো নিয়ে সংস্কার হোক বা নতুন করে
প্রত্যেকটা বাহিনীর বিষয়ে চিন্তা ভাবনা করছে, তার জন্য তো সময় দিতে হবে। কারণ কোথাও তো নিশ্চয়ই সরকার বলেনি যে গুমের যেই তদন্ত কমিশন হওয়ার কথা সেই বিষয়ে কোনো ধরনের তারা করবে না, অথবা পুলিশের রিফর্মের কথা, মানবাধিকারের কাউন্সিলের যে কথা, সেগুলো তো তারা কোথাও বলেনি যে এগুলো নিয়ে তারা সামনের দিনে সংস্কার করবে না। কেন আপনারা মনে করছেন যে এখনই সরকারের পক্ষ থেকে কোনো বক্তব্য না আসার কারণে সামনের দিনগুলোতে আসলে সরকার এই বিষয়গুলো নিয়ে ভাবছে না? শহীদুল ইসলাম বাবুল, আপনার কাছে আসলে প্রশ্নটি ছিল যে বিরোধী দল থেকে বারবারই যে প্রসঙ্গগুলি বলা হচ্ছে যে আপনারা গুম, মানবাধিকার কমিশন, এই বিষয়গুলো নিয়ে আসলে এক ধরনের যে সংস্কারের মধ্য দিয়ে যাওয়ার কথা ছিল সেগুলোর দিকে আপনারা নজর দিচ্ছেন না। অনেকগুলো বিষয়, 133টা বিল, তার ভিতরে 10টা 12টা বিল পেন্ডিং আছে, আর সবগুলো আমরা দিনের পর দিন আলোচনা করে আমরা শেষ করেছি। হ্যাঁ, আমরা শেষ করে ফেলেছি। হয়েছে কি, অন্তর্বর্তী সরকারের অধীনে এই বিলগুলা বা অধ্যাদেশগুলা বা আদেশগুলো জারি করা হয়েছিল। এর মধ্যে অনেকগুলো প্রিমেচিউর অধ্যাদেশ আছে যেগুলো স্বয়ংসম্পূর্ণ না। আচ্ছা, আপনি গুমের কথা যদি বলেন, গুম হলো পৃথিবীর যতগুলো অপরাধ আছে সর্বনিকৃষ্ট মানবতাবিরোধী অপরাধ বলা হয় আন্তর্জাতিক জাতিসংঘের অনুযায়ী, বর্ণনা অনুযায়ী। এই গুম কে হয়েছে? জামাত ইসলামের কয়জন মানুষ গুম হয়েছে? যারা গুম হয়েছিল ফেরত আসছে, দু একজন থাকতে পারে। আমার ধরেন 1400 মানুষ, শীর্ষ নেতা ইলিয়াস আলী থেকে শুরু করে তার স্ত্রী পার্লামেন্টে আছে। এখন মায়ের চাইতে যদি মাসির দরদ বেশি হয়ে যায় তাহলে তো মুশকিল হয়ে যায়। ইলিয়াস আলীর বউ তো একবারও বলেনি, সে তো ব্যক্তিগতভাবে ভিকটিম, সাপার। তার মানে কি, সে কনভিন্স যে এই গুম যেভাবে করা হয়েছে তদন্তের বিষয়। আমি বলি তদন্তকারী কর্মকর্তা, আমি বলি গুমের বিষয়টা তদন্ত করা যাবে না সরকারের পারমিশন অনুযায়ী, সেই জায়গাটা অনেক ব্যত্যয় আছে আইনগুলো, আদেশগুলার। ওবহু যদি আপনি এই বিলগুলো এইভাবে পাশ করতে যান তাহলে এখানে অনেক ফাঁক ফোকর থেকে যায়। কারণ একজন মানুষও গুম হয় নাই। এই যে যদি আপনি এই যে 1400 বা 1700 যে গুম হয়েছে, বিএনপি সরকার 2 মাস ক্ষমতায় আছে, একজন মানুষ কি গুমের শিকার হয়েছে কেউ অভিযোগ করতে পারবে? বা এই যে মত প্রকাশের জন্য এই যে বলে যে স্বৈরাচারী আবার হইতেছে, হবে বা হচ্ছে, বা লক্ষণ দেখা যাইতেছে বা করবে, এই যে বলেন তো 2 মাস রাজনৈতিক নিপীড়নের শিকার কে হয়েছে? 2জন না 3জন মানুষকে অ্যারেস্ট করা হয়েছিল। কি কারণে করা হয়েছিল? সামাজিক মাধ্যমে এমন অশ্লীল, নোংরা, অসভ্য ব্যক্তিগত আক্রমণ, যে আক্রমণের কোনো সীমা পরিসীমা নাই, পরিবেশকে কলুষিত করছে। 5ই আগস্টের পরে আমরা যেটা ভেবেছিলাম যে রাজনীতি সুস্থ ধারা প্রভাবিত, ইতিবাচক রাজনীতি হবে, ফ্যাসিস্টদের সেই মানে খিস্তিখোর বা বিদ্বেষ বা চরিত্রহনন সেই হাসান মাহমুদ, সেই যে ইয়াস আরাফাতদের মতো এই রাজনীতি আর বাংলাদেশে আসবে না। দুর্ভাগ্যজনক যে যেই খাসলত আমাদের মধ্যে কিছু কিছু রয়েই গেছে এবং অতিমাত্রায় রয়ে গেছে, সেগুলো আবার আমরা প্যাট্রোনাইজ করছি। দেখেন আমাদের বিরোধী দলের নেতা কি সুন্দর কথা বলেন পার্লামেন্টে যে আমরা সুন্দরবনের মধু চাই, আমরা রংপুরের কি চাই না, কি বলে কাঁচামরিচ বা শুকনো মরিচের সেই চাই না, সেই আচরণ, সেই ব্যবহার চাই না। অথচ এইটা হচ্ছে তার দলের নেতা কর্মীরা কেউ কেউ কি রংপুরের কি পোলার এক নারী গ্রেপ্তার হয়েছেন। কিসের কারণে গ্রেপ্তার হয়েছেন? আপনি তার ফেসবুক, সেটা নিয়ে সংসদ গরম হয়ে গেছে। আপনি তার ফেসবুক প্রোফাইল ঘুরে দেখেন যে এই নারী কি অসভ্য ইঙ্গিত করেছেন প্রধানমন্ত্রীকে নিয়ে, তার মেয়েকে নিয়ে, যেটা হাসিনার নেতাকর্মীরাও করে নাই। অথচ তাকে প্যাট্রোনাইজ করতেছি, তাকে নিয়ে সংসদ গরম। একদিনের মাথায় মুক্তি পেয়ে গেছে, এক রাত, এটা আমি জানি না, মুক্তি পাওয়ার পরে সেটাকে তারা ওন করছে, সেলিব্রেট করছে। মানসিকতা কি নোংরা। তারপরে ওই যে শফিউল আলম প্রধানের ছেলে একজন আছে, 17 বছর হাসিনার দ্বারা আমরা নির্যাতিত হয়েছি, গুমের শিকার হয়েছি, মায়ের মৃত মুখ দেখতে পারিনি, একদিনের জন্য অশ্লীল অসভ্য শব্দ উচ্চারণ করি নাই। এটা আমরা শিখি নাই, আমাদের নেত্রী শিখায় নাই, খালেদা জিয়া কোনোদিন। অথচ তারা কি অসভ্য ভাষায় আক্রমণ করতেছে, বলতেছে কুলাঙ্গার। তারেক রহমান একজন নিপীড়িত মজলুম নেতা, হ্যাঁ, খালেদা জিয়া একদিকে কয় খালেদা জিয়া আমাদের মহান আইডল নেত্রী, আর একদিকে তার সন্তানকে কুলাঙ্গার বলে। এটা ডাবল স্ট্যান্ডার্ড পলিটিক্স, এটা হাসিনার পলিটিক্স, এটা ওই হাসান মাহমুদদের পলিটিক্স। হাসিনারা তো যায় না, বিভিন্ন রূপে ফেরত আসে, তাদেরকে আপনারা আবার প্রমোট করতেছেন। কিভাবে প্রমোট করতেছেন? সংসদে সেই পরিবার থেকে তার বোনকে আপনি এমপি বানাইতেছেন। কিসের মিনিং, কিসের মধুর গল্প? একদিকে আপনি কর্তন করছেন, আর একদিক দিয়ে উপর দিয়ে পানি ঢালছেন। এই যে অসভ্য রাজনীতি বাংলাদেশে 5 তারিখের পরে, এবং এই যে ফটোকার্ডের রাজনীতি, এই যে মানে কি বলবো, মিথ্যা গুজব বিভ্রান্তি ছড়ানোর রাজনীতি, এটা একটা মহামারী আকার ধারণ করছে। এবং এটা আমাদের বিরোধী পক্ষ, আমি বিশ্বাস করি এর থেকে যদি তারা বের হয়ে না আসে, শুধু ওই সংসদে মধুর বক্তৃতা দিলে এর সমাধান হবে না। আবার কেউ কেউ প্রেস ক্লাবে হুঙ্কার দিতেছে আমরা কুস্তি করব, বিতর্ক করব। আমাদের সাথে বিতর্ক করার মতো কেউ না, 1 মিনিট, আমাদের সাথে বিতর্ক করে কেউ জিততে পারবে না। আরে বাবা,
সংসদে বিতর্ক করতে হলে তো একটা খুব লেজিটিমেসি লাগে, একটা যোগ্যতা লাগে, প্রি কোয়ালিফিকেশন লাগে। যে ভোটই পায় নাই সে কয় আমার লগে বিতর্ক করতে টিএসসিতে আসো, আমার লগে বিতর্ক করতে কুস্তি করতে এই যে আসো। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরোধী পক্ষ থেকে নানা রকম সরকারের প্রধান এবং তার পরিবারের সদস্য এবং একই সাথে এবং অন্যান্য- প্যাট্রোনাইজ করা হচ্ছে এবং এগুলা। এবং সরকারি দলের অন্যান্য সদস্যদের উপরও নানা ধরনের আমরা দেখি বক্তব্য। আরে এবং ভাই, স্বয়ং তার- সংসদ সদস্য জি। মৃত্যু পথযাত্রী মানুষকে নিয়ে অশ্লীল নিষ্ঠুর অসভ্য কথা বলতেছে, নারীদেরকে নিয়ে বলতেছে। আপনি কি বলবেন? কিসের সংস্কার, কিসের 5ই আগস্ট, কিসের সুস্থ ধারা রাজনীতি? এটা নিয়ে তাদের কোনো বিকার নাই, কোনো অনুশোচনা নাই। ঠিক আছে, ঠিক। আমার মনে হয় ভাই শেষ করেছেন। আসলে কথা মানে যা বলার বলে দিলে এটার লেজিটিমেসি আসলে থাকতে হয়। ভাই যে বললেন যে সেলিব্রেট করেছে, আমাদেরকে ইঙ্গিত করে সরাসরি নাম বলে বলেছেন, এটা একেবারে সর্বৈব মিথ্যা তথ্য যে আমরা সেলিব্রেট করেছি এ ধরনের কোনো তথ্য উনি দেখাতে পারবেন না। এক। দ্বিতীয়ত হলো, এখন পর্যন্ত 9 জনকে গ্রেফতার করা হয়েছে শুধু ফেসবুক স্ট্যাটাসের কারণে। দেখেন 2 মাস সময় গেল, 2 মাসের মধ্যে 9 জনকে গ্রেফতার করতে হবে। হ্যাঁ, আপনার ভালো নাও লাগতে পারে, আপনার কাছে খারাপ লাগতে পারে, আচ্ছা। আপনি ওই যে সমালোচনা তো না। কিন্তু সেটা অশ্লীলতার কারণে। অশ্লীলতা বা সেটা যদি খুব, নোংরামির কারণে। ব্যঙ্গাত্মক একটি জায়গায় রাজনৈতিক চলে সমালোচনা যায়। আপনি করছেন না, কত মানুষ করতেছে না, সারাদিন করতেছে। কে গ্রেপ্তার হয়েছে? এবং একদিনের মধ্যে ছেড়ে যাচ্ছে। সংসদে চিফ হুইপকে নিয়ে বলছে, সে বলছে এই কারণে যদি কেউ গ্রেপ্তার হয়ে থাকে দয়া করে ছেড়ে দেন। শেয়ার করার কারণে গ্রেফতার হয়েছে, বক্তব্য দেওয়ার কারণে গ্রেফতার হয়েছে, শেয়ার করার কারণে গ্রেফতার হয়েছে, এরকম 9 জন সংসদে আনুষ্ঠানিকভাবে তথ্য সহ উপাত্ত উপস্থাপন করা হয়েছে। হাসনাত আব্দুল্লাহ। আচ্ছা, আমি আপনাকে একটা প্রশ্ন করি। আমি তো 2টা কেস জানি, আপনি 9টা জানবেন। এই যে হাওয়া বিবি না সৌদা বিবি ভোলার, আপনারা একটু সতর্ক করেছেন যে আপনি এই ধরনের লিখতে পারেন না, বলতে পারেন না তার ফেসবুক আইডিতে। অথচ নাসিরউদ্দিন পাটোয়ারি দিন ভরে বিএনপিকে গালিগালাজ করে, মির্জা আব্বাসকে নিয়ে বিদ্রুপ করতেছে। একজন অসুস্থ মানুষ, তাদের জোটের লোক, তাদের সরাসরি দলের লোক না, তার নামে কে যেন একটা মামলা করছিল, তাকে বিএনপি শোকজ করছে, বহিষ্কার করছে, মামলা প্রত্যাহার করছে। অথচ হাসিনার আমল যদি থাকতো বাংলাদেশে 66 জেলায় মামলা হইতো। দিস ইজ ডিফারেন্স। ঠিক আছে, আমাদের আমির হামজার বিরুদ্ধেও কিন্তু মামলা করেছেন আপনারা, মামলা করেছে, হাজিরাও দিতে বাধ্য হয়েছে। সে তো আপনারা মামলা করতে ছাড়তেছেন। আমির হামজাকে যদি আপনি ডিফেন্ড করেন তাহলে বাংলাদেশের রাজনীতি ওই আইএমএ জাহিলিয়াতের যুগে আছে। আমির হামজাকে যদি ডিফেন্ড করেন, যে সংসদে তার নারী কলিগদের শেমিং করে প্রতিদিন মাপ চায় নিজের বক্তৃতার জন্য, নিজের বক্তৃতা, সে তো অসুস্থ মেন্টালি। যদি সুযোগ দেন কথা বলবেন, আর কথা জি বলবেন। জি জি জি। আমির হামজাকে ডিপেন্ড করতেছেন, এই জন্য বলতেছি, অন্য কিছু না। জি জি। আসলে কথা বলার পরিবেশটা সংসদে ঠিক একই রকমই অবস্থা আর কি। কথা বলার তো সুযোগ তো আর থাকে না। মানে বাবুল ভাই বলছেন যে সংসদে কথা বলারই কেউ নাই। এই চিন্তাটাই তো ফেসিবাদের চিন্তা। এখন ফেসিবাদের চিন্তাটা কত দূর গেছে দেখেন, আনুষ্ঠানিকভাবে একজন বর্ষিয়ান রাজনীতিবিদ নিজে বলতেছে যে তাদেরকে নির্মূল করতে হবে, একেবারে নির্মূল করার সিদ্ধান্ত নেওয়া। এটি বোধহয় এটা এখানে একটা শব্দ আছে রাজনৈতিক। এটা ভুল শব্দ। নির্মূল রাজনৈতিক শব্দ আছে, এটা আপনাকে বুঝতে হবে পার্থক্যটা কি রাজনৈতিক ভাবে। আপনারা পার্থক্য করবেন, আপনারা মিলাই দিবেন, আপনারা যা কিছু করবেন, টার্গেট হলো নির্মূল করবেন। না, শব্দের ভুল ব্যাখ্যা দিলে হবে না। আপনারা দিতে পারবেন, ভুল ব্যাখ্যা দিলে হবে না। নির্মূল করেছেন এই কথাটা বলেছেন, এই কথা বলেন নাই শুধু, এইটার মানে ইমপ্লিমেন্টেশন আপনি না করলেও আপনার ওই অজপাড়া গায়ের একজন কর্মী এটা করা শুরু করে দিয়েছে ইতিমধ্যে। সে দেখেন নির্মূল কিভাবে শুরু করেছে। আমাদের নেত্রকোনার এমপি কে, নির্বাচিত এমপি, তিনি জনগণের দুর্ভোগ দেখার জন্য একটা তেলের পাম্পে গিয়েছেন। কেন তিনি তেলের পাম্পে গেল, কেন জনগণের পাশে গিয়ে দাঁড়াইলো, সেই জন্য তার গাড়ি ভাঙচুর করেছেন। তিনি মসজিদে ঢুকেছে, মসজিদের দরজা ভেঙে তাকে ঢুকে হত্যা করার জন্য চেষ্টা করা হয়েছে। সেই যার মামলা হয়েছে, ইতিমধ্যে গ্রেফতার হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী তিনি বলেছেন যে উদ্যোগ গ্রহণ করবে। দেখেন নির্মূল কিন্তু আপনারা ঘোষণা দিয়েছেন, সেদিকে শুরু হয়ে গিয়েছে। আমি আমার নির্বাচনী এলাকায় আনুষ্ঠানিকভাবে একেবারে বক্তব্য দিয়ে বেড়াইতেছে যে সালাউদ্দিন সাহেব আপনি এলাকায় আসলেও ঘর থেকে বেরোতে পারবেন না, আপনাকে আমরা ঘর থেকে বেরোতে দিব না। আমি তো আশ্চর্য, আমি পরের দিনে ওই নেতার সাথে দেখা করেছি। দেখা করে বললাম যে ভাই কি হইলো যে আমাকে ঘর থেকে বেরোতে দিবেন না?
উনি বলতে যে তখন বলতে সরি ভাই আসলে এটা একটা মানে রাজনৈতিক তাহলে অর্থাৎ এই ধরনের কথা বললেও আচরণ বা এই ধরনের কোনো ব্যবস্থা বা ঘটনা আসলে ঘটেনি, অর্থাৎ যে কথাটি বারবারই বলা হচ্ছে যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আলোচনা সমালোচনা সবই থাকবে, কিন্তু সেটি কখনোই আক্রমণাত্মক এত বেশি হবে না, যেটি কারণে জি আমাদের বিরোধী দলের কিন্তু যেই প্রসঙ্গটির মধ্যে আসলে আমরা ছিলাম সেটি হচ্ছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ধরনের বিদ্বেষ ছড়ানোর যে অবস্থাটা আমরা বিরোধী দলের বেশিরভাগের বিভিন্ন সংস্থা থেকে আসলে আমরা দেখছি, সেটি তো জনমনেও এক ধরনের বিরূপ প্রতিক্রিয়া হয়। ইরানের যে যুদ্ধ মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিরুদ্ধে আলোচনা আমরা দেখেছি একবার হয়েছে, কিন্তু দ্বিতীয়বার আলোচনা সেটি ভেস্তে গেছে। এরই মধ্যে ইরানের প্রতিনিধি দল তারা কিন্তু রাশিয়ার প্রেসিডেন্টের সাথে বৈঠক করেছেন। অর্থাৎ নতুন করে এই যুদ্ধের কি ঘটনা আসলে ঘটে সেটি আমরা এটা আলোচনা করতে চাই। আমাদের সাথে অতিথি হিসেবে এর মধ্যে যুক্ত হয়েছেন মেজর অবসরপ্রাপ্ত আশরাফুজ্জামান, নিরাপত্তা বিশ্লেষক। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের একাত্তর জানালে এবং স্বাগত জানাচ্ছি। নিশ্চয়ই এর মধ্যে আপনার কাছেও খবর আছে যে যেই দ্বিতীয় দফার আলোচনা সেটি তো ভেস্তে গেছেই, কিন্তু এর মধ্যে রাশিয়ার প্রেসিডেন্টের সাথে ইরানের প্রতিনিধির একটি বৈঠক হয়েছে। এখন মার্কিন যুক্তরাষ্ট্রের আসলে অবস্থানটা আপনি কি দেখছেন, যখন সরাসরি রাশিয়া এই যুদ্ধে প্রথমবারের মতো আমরা দেখলাম আনুষ্ঠানিক এক ধরনের প্রতিক্রিয়া দেখিয়েছে? আসসালামু আলাইকুম, আপনাকে এবং সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আমাকে দাওয়াত দেওয়ার জন্য কৃতজ্ঞতা। আমি আপনাদের কথাগুলো শুনছিলাম, গত 10 মিনিটে আমি দেখলাম যে আল জাজিরার ওয়েবসাইটে এই যে ইরান যুদ্ধের বিষয়ে কিছুক্ষণ পরপরই আপডেট আসছে। সুতরাং আমি যখন কথা বলছি বা দর্শকরা যখন শুনছেন, এর মধ্যে দেখা গেল আবার আরেকটা আপডেট হয়েছে। তো পরিস্থিতি ওদিকে বেশ দ্রুতই বিভিন্ন পর্যায়ে আলোচনা হচ্ছে, এবং সর্বশেষ আলোচনা যেটা হচ্ছে আপনার কাজাকিস্তানে আলোচনা হচ্ছে। এবং আপনি যথার্থই বলেছেন যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী উনি পাকিস্তানে গিয়েছিলেন, পাকিস্তান থেকে রাশিয়ায় গিয়েছিলেন, রাশিয়ার থেকে আবার ওমানে আসছেন, আবার ওমান থেকে রাশিয়ায় গিয়েছেন, এবং সর্বশেষ মিটিং হবে আমরা কাজাকিস্তানে। তো এটা দিয়ে মোটামুটি বোঝা যাচ্ছে যে কূটনৈতিক বিভিন্ন প্রচেষ্টা কি গতিতে এগিয়ে চলছে, এটা গেল একটা দিক। দ্বিতীয় দিক হচ্ছে আমেরিকার তরফ থেকে যেটা বিভিন্ন আমেরিকান কিছু, আপনি ফক্স নিউজ যদি শোনেন তাহলে হিসাব অন্যরকম, কিন্তু আমেরিকার যারা মোটামুটি যাদের গ্রহণযোগ্যতা আছে এবং যারা এই সামরিক বিষয়াদি মানে মতামত দেন, বিশ্লেষণ করেন, যেমন কর্নেল ডগলাস ম্যাকগ্রেগার, তারপরে হচ্ছে স্কট রিটার, তারপরে যে মির সাইমার, তারপরে আপনার এলিস্টার কুক। তো সবার যেটা সামারি আসে সেটা হচ্ছে আমেরিকা বারে বারে তাদের গোল পোস্ট শিফট করছে। প্রত্যেক যুদ্ধের যাওয়ার আগে জাতিকে প্রস্তুত করতে হয়, সামরিক বাহিনীকে প্রস্তুত করতে হয়, কারণ যুদ্ধটা হচ্ছে পলিটিক্যাল অর্থাৎ রাজনৈতিক বিষয়ের একটা অবস্থানের প্রেক্ষিতে যুদ্ধ সংগঠিত হয়। কিন্তু এই যে আমেরিকান প্রেসিডেন্ট বারে বারে গোল পোস্ট, অর্থাৎ উনি কি উদ্দেশ্যে যুদ্ধ শুরু করেছিলেন 28শে ফেব্রুয়ারি, সেটাই স্পষ্ট করে বলতে পারেননি। আর নানাভাবে এখন প্রমাণিত হয়েছে যে ইসরায়েলের উস্কানিতে উনি এই কাজটা করেছেন, এই যুদ্ধে জড়িয়েছেন। এবং ওনাকে যেটা বলা হয়েছিল যে ইরান খুব দুর্বল এবং কয়েকজন নেতা মারা গেলেই ওখানে বিদ্রোহ শুরু হয়ে যাবে, বর্তমানে যে প্রশাসন আছে তার বিরুদ্ধে, এবং যুদ্ধ জয় সহজ হবে। কিন্তু ঘটনা ঘটছে উল্টোটা। ইরানি জাতি অত্যন্ত ঐক্যবদ্ধ হয়েছে, এবং খোমেনি মারা যাওয়ার পরে তারা আরো বেশি ঐক্যবদ্ধ আছে, নিজেদের ভিতরে ভেদাভেদ ভুলে গেছে, এবং অনেকে বিদেশ থেকেও আবার ইরানে চলে আসছে। সুতরাং তাদের ঐক্যের একটা নমুনা আমি তুলে ধরলাম। তো এই অবস্থায় ইরান একটা প্রস্তাব পাঠিয়েছে, মোটা দাগে 3টা পয়েন্ট, যেটা ভাবে বলা যায় এভাবে যে প্রথমেই রাজি হতে হবে যে ইরানের সাথে আমেরিকা ইসরায়েল আর যুদ্ধে জড়াবে না। এটা হচ্ছে প্রথম শর্ত।
দ্বিতীয় শর্ত হচ্ছে যে হরমুজ প্রণালী খোলা এবং তার সাথে অন্যান্য যে বাণিজ্যিক দিকগুলো সেটা দ্বিতীয় পর্যায়ে আলোচনা হবে। এবং সর্বশেষ হচ্ছে আপনার এই পারমাণবিক বিষয়াদি সম্পর্কে আলোচিত হবে। আপনি যে তিনটি প্রসঙ্গ তুললেন, এটিও আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখছিলাম। শামসুল আলম মিটন, আপনার কাছে আসতে চাই, আপনার কাছে কি মনে হয় মার্কিন যুক্তরাষ্ট্র কি এটি মানবে, ইরানের এই তিনটি যেই সামনে প্রস্তাবগুলো তারা দিচ্ছে? একই সাথে একটু আপনার সাথে জানতে চাই, এখন যুদ্ধটি আপনার কাছে কি মনে হচ্ছে, সেটি কি অনেকটা কূটনৈতিক যুদ্ধ কিনা? কারণ যেভাবে অন্যান্য রাষ্ট্রগুলো, বিশেষ করে রাশিয়া যুক্ত হওয়া এবং সামনের দিনগুলোতে চীনের অবস্থানটা এখন কি হবে সেটিও নিশ্চয়ই সামনে প্রকাশিত হবে। চীনের এবং রাশিয়ার অবস্থানটা দিয়ে প্রথম দিন থেকে স্পষ্ট, এটা প্রকাশ্য কূটনীতি অথবা যুদ্ধে তারা অংশগ্রহণ করেনি, কিন্তু ইরানের সকল অস্ত্র তাদের নিজেদের, এটা ধারণা করার কোনো কারণ নেই। এবং আমি নিরাপত্তা বিশ্লেষক হিসেবে ওনাকে একটা প্রশ্ন করতে চাই। গতকালকে জর্ডানের কিং আবদুল্লাহ যখন বলছেন যে এই শান্তি চুক্তির মধ্যে মিডল ইস্টের দেশগুলোর নিরাপত্তার কথা থাকতে হবে, তিনি তার মতো রাজতন্ত্র শাসিত রাষ্ট্রগুলোকেই সরাসরি মিন না করলেও এর মধ্যে একটা প্রচ্ছন্ন মিনিং আছে। তো তার মানে আপনি যদি মনে করেন যে যুদ্ধের এখন কি অবস্থা, যুদ্ধ আরও অন্তত 15 অথবা 20 দিন আগেই মার্কিন যুক্তরাষ্ট্র কৌশলগত পরাজয় বরণ করে নিয়েছে, যখন ইরানকে বারবার প্রস্তাবের শান্তি আলোচনা আনার জন্য পাকিস্তানকে ইনভলভ করেছে। এটা বোঝার জন্য আসলে খুব বেশি ডিপ্লোম্যাটিক নলেজের দরকার নেই, কারণ ইরানের পেছনে এখন ইনফ্যাক্ট যুক্তরাষ্ট্র ঘুরছে। তাহলে আমি জর্ডানের আবদুল্লাহ সাহেবের বক্তব্য এবং মিডল ইস্টের অন্য দেশগুলোর যে নিরাপত্তা হুমকির কথা তারা বলছে, তারা তো নিজেদের সেভ করার জন্য আমেরিকান সোলজারদেরকে ওখানে রেখেছিল। এখন ওই আমেরিকান শিবিরগুলোর কারণেই তাদের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে। তার মানে এইটা আপসাইড ডাউন করে দিয়েছে। কিং আবদুল্লাহকে বলতে হচ্ছে সবগুলো ডাইনেস্টির পক্ষ থেকেই তিনি এই কথাটা বলছেন। তাহলে এখন আপনি ইউএস যায়নি পাকিস্তানে, এরপরে আপনি যেটা বলছেন যে দুটিয়ালিটা চলছে রাশিয়াকে সরাসরি এঙ্গেজ করার জন্য, কারণ বড় ধরনের হুমকি আসলে, বড় ধরনের যুদ্ধ যদি ট্রাম্প শুরু করতে চায়, সেক্ষেত্রে মানে রাশিয়ার ইনভলভমেন্ট, এই আশঙ্কাটা আমার মনে হয় ওনার কাছ থেকে শুনতে চাই। এরপরে কি এই ধরনের কৌশলগত পরাজয়ের পরে যুক্তরাষ্ট্রের আরও বড় ধরনের হুমকি কতখানি আছে? কারণ সুয়েজ ওটা নিয়ে যেটা হচ্ছে ওটা তো ওভার, ওটা তো হবে না। একটু সাথে যুক্ত করব, আমিও আপনার কাছে একটু বিষয় জানতে চাই যে আমরা যেটা দেখছি যে একটা কূটনৈতিক যুদ্ধ চলছে, এবং এই যুদ্ধকে কেন্দ্র করে আমার যেটা মনে হচ্ছে, লিটন ভাইয়ের সাথে আমি একমত যে আমেরিকা একটা ফাটা বাঁশের চিপায় পড়ে গেছে, না পারতেছে গিলতে, না পারতেছে উগরাইতে, এমন একটা অবস্থা। তো এই বাস্তবতার মধ্যে আমেরিকাকে এখান থেকে চলে যাওয়া একটা ইস্যু, আর একটা হলো যুদ্ধ যদি পুনরায় আবার শুরু হয়, সেটা কি ভয়ঙ্কর বিশ্বযুদ্ধ, পরিপূর্ণ একটা বিশ্বযুদ্ধ হওয়ার সম্ভাবনা আছে কিনা এই যুদ্ধবিরতির পরে। আর না যদি হয় তাহলেও একটা অন্য প্রবলেম, যে মধ্যপ্রাচ্যের যে ভূ রাজনৈতিক প্রেক্ষাপট সেটা তো বটেই, এবং বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটে একটা বিরাট পরিবর্তন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে বলে আমরা মনে করছি। আপনি কি মনে করেন? আমি উত্তর দেব? জি, আপনার কাছেই সকল প্রশ্ন। আচ্ছা, মার্শাল্লাহ, আমি প্রশ্নগুলো বেশ ওজনদার প্রশ্ন, ধন্যবাদ। খুব সুন্দর প্রশ্ন করেছেন, আমি কৃতজ্ঞ আমার বলার সুযোগ দেওয়ার জন্য। আমি শেষের দিক থেকে শুরু করি। প্রথমত হচ্ছে যে আপনি দেখেন যে আমেরিকার যে এই অবস্থান এবং উত্থান, সেটা কিন্তু দ্বিতীয় মহাযুদ্ধের শেষে অন্যান্য রাষ্ট্রগুলো দুর্বল হয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে আমেরিকা সবল অবস্থানে চলে আসছে। কারণ এরা ওই দ্বিতীয় মহাযুদ্ধের সময় ইউরোপের দেশগুলোকে অনেক লোন দিয়েছিল, তো সব মিলায় তারা আর্থিকভাবে লাভবান হয়েছিল, তারা নিজেরাও যুদ্ধ করেছে। সুতরাং একটা যুদ্ধের মধ্যে দিয়ে কিন্তু একটা বিরাট পরিবর্তন হয়, যেমন ভূমিকম্পের ফলে যখন ভূমির নতুন বিন্যাস হয়, মোটামুটি এইরকম বিষয়টা এরকমই। এটা গেল একটা। দ্বিতীয় দিক হচ্ছে যে আপনার চীন, রাশিয়া এবং ইরান, এই তিনটা হচ্ছে ত্রিভুজের তিনটা বাহু, এবং তাদের মিলে সবচেয়ে বড় যেটা পরিকল্পনা, সেটা হচ্ছে নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডোর। এটা হচ্ছে ইরানের বন্দরে মালামাল আসবে বা যাবে, সেটা ইরানের মধ্যে দিয়ে কাস্পিয়ান সিতে যাবে, ওখানে রাশিয়া, তারপরে কাস্পিয়ান সি থেকে রেলে করে ইউরোপের দেশগুলোতে যাবে। তাহলে এই যে আপনার হরমুজ প্রণালী বা এই জাতীয়, যেমন বসফরাস প্রণালী আছে, তারপরে আপনার মালাকা প্রণালী আছে,
এইগুলোতে ওই চীন বা রাশিয়ার মালামাল যেতে কোনো অবরোধের সম্ভাবনা নেই। এই কারণে এই প্রজেক্টটা নিতে চাচ্ছে। এখন এই তিনটা দেশের মধ্যে ইরান হচ্ছে তুলনামূলকভাবে দুর্বল স্বাভাবিকভাবেই। এই জন্য ইরানকে যদি তারা টেক আউট করতে পারে তাহলে কিন্তু এই মানে আপনার বৃহত্তর বাস্তবতা এই প্রজেক্ট বাস্তবায়ন করা সম্ভব হবে না। তা এখন ওই রাশিয়া এবং চীন নানাভাবে চেষ্টা করছে, এবং রাশিয়ার যে বর্তমানে যে অবস্থান, উনি ইরানি জনগণকে অভিনন্দন জানিয়েছেন যে শক্তভাবে দাঁড়ানোর জন্যে, আর চীন সহায়তা করছে। তো সব মিলায়ে ওনারা চেষ্টা করছেন যে যেন ইরানের অস্তিত্ব যেন বিলীন না হয়। এখন আরেকটা প্রশ্ন, আচ্ছা এখন ইরানের যেটা বিষয়টা, ইরানে কিন্তু আমরা পশ্চিমা গণমাধ্যমের মাধ্যমে যে ধরনের খবরগুলো পাই, তাহলে ইরানকে একেবারেই মৌলবাদী জঙ্গিবাদী এই তকমা ছাড়া আর কিছু চিনি না। কিন্তু ইরানের ভিতরে অনেক ডেমোক্রেটিক প্র্যাকটিস আছে, নির্বাচিত হয়, এবং ইভেন যিনি সুপ্রিম লিডার, এখন একটা দেশের বড় নেতার ক্ষেত্রে দুইটা জিনিস কাজ করে, একটা হচ্ছে প্রাতিষ্ঠানিক অবস্থান আর তার ব্যক্তিত্বের গ্রহণযোগ্যতা। তো এই আলী খমেনি যিনি নিহত হয়েছেন বলে শোনা গেছে, ওনার ব্যক্তিত্ব প্লাস তার সাংবিধানিক যে অবস্থান, সেই জন্য উনি সুপ্রিম লিডার হিসেবে আবির্ভূত হয়েছিলেন। কিন্তু উনি ডেমোক্রেটিক প্রসেসের মাধ্যমে নির্বাচিত হয়েছেন, উনি একাক সিদ্ধান্ত নেন না। ওনার যে মজলিস আছে সেই মজলিসের মাধ্যমেই কনসাল্ট করে তারপরে ব্যবস্থা নেন। এখন ভাই যে প্রশ্ন করলেন যে উপসাগরীয় দেশগুলো প্রচণ্ড রকমের ভয়ে আছে, কারণ ইরানে যেহেতু গণতন্ত্র, প্লাস হচ্ছে বাহরাইনের মতো দেশ যেখানে মোর দ্যান 60% হচ্ছে শিয়া অধ্যুষিত, এবং পুরা শিয়া কমিউনিটির একটা কমন গোল আছে, তাদের মানে একক ইমাম আছে সিস্তানি। তো এদের আবার একটা আলাদা আছে, সিলসিলা আছে, এবং তারা সেদিনে শিয়া ফেতের উপরে তাদের সামগ্রিক আনুগত্য আছে। তো এইটা ওই মধ্যপ্রাচ্যের যেগুলোতে আপনার রাজা বাদশাহ আছে ভয় পায়। আর উনি যৌক্তিকভাবে বলেছেন যে জর্ডানের বাদশাহ, হ্যাঁ এরকম তো সংখ্যা থাকতেই পারে, তবে আমার মনে হয় এইটা ঠিক প্রকাশ্যভাবে আলোচিত হবে না, তবে এটাও তারা চেষ্টা করবে যেন এটা হয়। এখন গালফ কোঅপারেশন কাউন্সিলে যে 6টা দেশ আছে তার ভিতরে সবচেয়ে বেশি মানে বিব্রতকর অবস্থায় নিজে আছে, এবং পরিস্থিতিকে আরো জটিল করছে, সেটা হচ্ছে 2টা দেশ। পরিস্থিতি আরো জটিল হচ্ছে আপনার দৃষ্টিতে? সামনের দিনগুলোতে আসলে বোঝাই যাচ্ছে যে এই যুদ্ধ সহসা তো শেষ হচ্ছেই না, এবং যুদ্ধবিরতির পর আবার নতুন করে আলোচনায় আসলে কি সামনে আসে সেটিও। কারণ যেটা আমাদের একজন অতিথিও বলছিলেন যে দিন শেষে তাদের এই যুদ্ধের কারণে সারা পৃথিবীতে যে রাজনৈতিক পরিবর্তন এবং অর্থনৈতিক এক ধরনের চাপ তৈরি হচ্ছে, সেটিও আসলে বলা যায় সামনের দিনগুলোতে দেখবার বিষয়। শেষ করতে হচ্ছে আজকে আলোচনা, অনেক ধন্যবাদ যুক্ত হয়েছিলেন, সবাইকে ধন্যবাদ যুক্ত হয়েছেন। আগামীতে আবারও নিশ্চয়ই কথা হবে রাজনীতির এবং একই সাথে অন্যান্য বিষয়গুলো নিয়ে। দর্শক, আপনাদের সাথেও নিশ্চয়ই আবার কথা হবে, দেখা হবে নিশ্চয়ই।